তোমাদেরকে একটু বলবো, একটু মন দিয়ে শোনো, ক্লাসটা শেষ পর্যন্ত থাকো। ডেফিনেটলি তুমি একটা ওয়ে বা পাথ খুঁজে পাবেই, এটা আমার বিশ্বাস। তো স্যার জয়েন করে গেলে আমরা স্টার্ট করে দেবো। 8টা বেজে গেছে, আমার একটু লিঙ্ক শেয়ার করতে লেট হয়ে গেল, এই যা। যাই হোক, আজকে ইংলিশ গ্রামার এবং ডেসক্রিপটিভ, মানে ইংলিশ অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ দুটো জায়গায় স্যার ডিসকাস করবেন। দুটো পার্টি আজকের ক্লাসের মধ্যে কভার হবে, ঠিক আছে? দুটো পার্টি আজকের ক্লাসের মধ্যে কভার হবে। তো নেক্সট যেটা বলার, যে একটু প্লিজ মন দিয়ে শুনবে। তোমার দিক থেকে কমেন্ট বক্স খোলা থাকছে, তো যে কোনো প্রয়োজনে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, ইনকল মেসেজ বা চ্যাট অপশন যেটাকে বলছি, সেখান থেকে তোমরা তোমাদের রেসপন্স জানাতে পারো। আর আরেকটা যেটা রয়েছে, যে তোমরা ওই রিয়াকশন দিয়ে তোমাদের রেসপন্স জানাতে পারো। ইংলিশ সাবজেক্টটা সবার জন্য ভয়ের, সবার জন্য গুরুত্বপূর্ণ, মানে ইংলিশ সাবজেক্টটা ভয় পায় না এমন কেউ নেই। আর ডব্লিউবিসিএস এ ইংলিশের গুরুত্ব কতটা, তাহলে বলবো, মানে স্যার আরো ভালো বলতে পারবেন। 25 নম্বর হচ্ছে অবজেক্টিভ, মানে ফিক্সড 25 থাকবেই। কোনো একটা সাবজেক্টে এদিক ওদিক হতেও পারে। জিওগ্রাফিতে 24টা কোশ্চেন আসলো, বা মেন্টাল অ্যাবিলিটি বলে যেটা বলছি সেটা 24টা কোশ্চেন হলো, কিন্তু তোমার ইংলিশে 25টা কোশ্চেন থাকবে, প্রথম 1 থেকে 25, এটা ডব্লিউবিসিএস এ থাকছে। আর 200 নম্বরের ডেসক্রিপটিভ। আবার এখানে অবজেক্টিভ, তো ওখানে ডেসক্রিপটিভ, দুটোর মধ্যে ভ্যারাইটি রয়েছে। এই ব্যাপারটা অন্য কোনো সাবজেক্টের মধ্যে নেই। সব থেকে বেশি মার্কস ইংলিশ ক্যারি করছে, তাহলে বুঝতে পারছো কতটা গুরুত্বপূর্ণ। আর সেই সাবজেক্টে আমরা তুলনামূলক ভয় পাইও বেশি, আমরা কম বেশি সবাই ভয় পাই। যে যতই আমাদের ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড হোক না কেন, ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড মানেই সে ইংলিশ জানে বা ইংলিশ গ্রামার খুব ভালো জানে, একদম না। আমাদের তো মাতৃভাষা বাংলা, তার মানে বাংলা গ্রামার খুব ভালো জানি। সন্ধি সমাস প্রত্যয় দিলে দাঁত ভেঙে চুপচাপ বসে থাকবো, নড়াচড়া করতে পারবো না, এত কিছু রয়েছে। তো এখানেও তাই ব্যাপারটা, এই জন্য বলছি একটু যদি সময় দাও, মন দিয়ে শোনো ক্লাসটা সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত, তোমার কাছে একটা ওয়ে বা পাথ তৈরি হয়ে যাবে। স্যার জয়েন করে গেছেন, তোমাদের কাছে কমেন্ট বক্স খোলা রয়েছে। যদি কোনো অসুবিধা হয় তাহলে ইন কল মেসেজ বা চ্যাট অপশনে গিয়ে তোমরা মেসেজ করতে পারো, তোমাদের অসুবিধা জানাতে পারো। আদারওয়াইজ বলবো, মানে অপ্রয়োজনীয় মেসেজ করো না, তাতে যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট তাদের জন্য খুব অসুবিধা হয়। এটা সবার কাছে আমার এই রিকোয়েস্ট রয়েছে, যে একটু এই জায়গাটা রেখো। 1.5 ঘন্টা ক্লাস রয়েছে, স্যার যেখানে শেষ করবেন আমি সেখান থেকে জয়েন করবো। প্লিজ একটু স্যারকে কোঅপারেট করো, স্যারকে প্লিজ একটু সাহায্য করো। আমার বিশ্বাস যে ডেফিনেটলি তুমি 1.5 ঘন্টা পর একটা অন্যরকম ওয়ে খুঁজে পাবে। বিশেষ করে যেটা বলছিলাম অ্যানালিসিস পার্ট, তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা হতে চলেছে। গুড ইভিনিং স্যার, ওয়েলকাম ক্লাসে। দেখুন আপনি শেয়ার করতে পারবেন বা আনমিউট করতে পারবেন। হ্যাঁ, গুড ইভিনিং স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার। গুড ইভিনিং টু অল অফ ইউ। সবাই একটু জানাবে যে আমার কথা শুনতে পাচ্ছ। আচ্ছা, সবার কাছে স্ক্রিনটা ভিজিবল হয়েছে কিনা একটু বলবে। ওকে, হ্যাঁ, গুড ইভিনিং সবাইকে। আচ্ছা, তোমাদের দিক দিয়ে মাইক্রোফোনটা অফ আছে কিন্তু কমেন্ট বক্সটা চালু আছে। তোমাদের কিছু কোয়ারিজ যদি থাকে তোমরা অবশ্যই গ্রুপে তোমরা চ্যাট বক্সে আর কি কমেন্ট করে জানাবে, কিন্তু আননেসেসারি কোনো কথা এই মুহূর্তে বলো না, কারণ যেহেতু আমি যতক্ষণ পর্যন্ত ডিসকাস করব ততক্ষণ পর্যন্ত যদি কোনো ইংরাজি সাবজেক্ট নিয়ে কোনো সমস্যা হয় অবশ্যই জিজ্ঞেস করবে। কিন্তু অন্যথায় অন্যান্য যে সমস্ত সমস্যা হবে তোমাদের বা অন্যান্য কোয়ারিজ যেগুলো থাকবে সেগুলো তোমরা ক্লাসের শেষে স্যারকে জিজ্ঞেস করে নিতে পারবে, ঠিক আছে? এখন সবাইকে বলছি, যেহেতু দেখো মানে যে কোনো কিছু প্রিপারেশনের আগে একটা স্ট্র্যাটেজি সবাইকে নিতে হয়, কারণ এখানে পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু অনেক হবে, অনেকেই পরীক্ষা দেবে। কিন্তু আমাদের পরীক্ষাটা দেওয়ার জন্য আমাদেরকে তৈরি হতে হবে যাতে আমরা খুব কম সময়ে, অর্থাৎ যে সময়টা আমাদের জন্য বরাদ্দ থাকবে তার মধ্যে আমাকে একটা প্রেসিডিয়াস মার্কস, যেটা আমাদের কাট অফ মার্কস থাকবে, সেই মোটামুটি 130+ নিয়ে আমাদেরকে বেরোতে হবে প্রিলিমিনারি ক্র্যাক করতে।
তাহলে আমরা সেভস করে থাকবো। এবার এই যে প্রিলিমিনারি ক্র্যাকটা করার জন্য যে সমস্ত প্রস্তুতি লাগবে, অর্থাৎ ইংরেজি সাবজেক্টে কি কি প্রস্তুতি লাগবে আমি তোমাদেরকে সবটাই বলবো, প্লাস হচ্ছে ডেসক্রিপটিভ পার্ট। ডেসক্রিপটিভ পার্ট ইজ অলসো ইম্পর্টেন্ট, কারণ তোমরা জানো যে ডেসক্রিপটিভ অনেকের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে হয়তো লেখার অভ্যাস নেই, ঠিক আছে, বা লেখাটা এক সময় প্র্যাকটিস ছিল এখন হয়তো নেই, বা অনেকের ক্ষেত্রে ডেসক্রিপটিভ লিখতেই পারে না, এরকমও হয়। তো সবার ক্ষেত্রে কি হবে যে তোমরা এতদিন কি করেছো বা কি প্রবলেম ফেস করেছো দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, কিন্তু তোমাকে এখানে কি করতে হবে, তোমাকে এখানে সেই পড়াশোনাটা করে নিতে হবে যাতে তোমরা এক্সামটা ক্র্যাক করতে পারো। তো দেখো আমরা কিভাবে আমাদের আজকের ক্লাসে আমরা কিন্তু এই সমস্ত তথ্যগুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ এক্সাম পার্সপেক্টিভ এবং এক্সামে কোন জায়গাটা গুরুত্বপূর্ণ, কোন কোয়েশ্চেন গুলো প্রিভিয়াস ইয়ারে বারবার করে এসেছে, এবং আগামী পরীক্ষাতেও কিভাবে আমাদের প্রিপারেশন করতে হবে, সব জিনিসটা তোমাদেরকে দেখাবো। এবং তার সাথে আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব, কারণ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সব থেকে আমাদের গুরুত্বপূর্ণ বিষয়। ম্যাক্সিমাম স্টুডেন্টসরা কি করে, প্রথমেই পড়তে শুরু করে, ঠিক আছে, উইথাউট নোয়িং দ্য প্রপার সিলেবাস অ্যাজ ওয়েল অ্যাজ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। তোমাকে প্রথমে পিএসসি থেকে যে সিলেবাস দেওয়া রয়েছে সেই সিলেবাসটাকে ভালো করে দেখতে হবে। সিলেবাসের মধ্যে কিন্তু সব জিনিস লুকিয়ে রয়েছে, তার সাথে তোমাকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কিন্তু স্টাডি করতে হবে, যে এক্সামিনার যে কোন জায়গা থেকে প্রশ্ন করার চেষ্টা করছে, প্রতি বছর কি একই রকম প্রশ্ন হচ্ছে নাকি কোয়েশ্চেনের প্যাটার্ন পাল্টাচ্ছে। অনেকে বলে প্যাটার্ন স্যার, কোয়েশ্চেনের প্যাটার্ন পাল্টে যাচ্ছে, তো প্যাটার্নটা কিভাবে পাল্টাচ্ছে সেই জায়গাটা যদি আমি না বুঝতে পারি তাহলে আমরা পড়াশোনা করবো কি করে। আমাদের কাছে প্রচুর ম্যাটেরিয়ালস আছে, কিন্তু আমরা যদি ওয়েটা না জানি যে আমরা কিভাবে এগোবো, সেটাই যদি না জানি তাহলে আমরা করবো কি করে। তাই জন্য সবার আগে যেটা দরকার সেটা সিলেবাসকে ভালো করে বোঝা, এবং তার সাথে ইংরেজির কোন কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলোকে জানা, এবং তার সাথে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটাকে সলভ করা। তো আমি তোমাদেরকে সবটাই করে দেখাবো। এই 1-1.5 ঘন্টা আমি তোমাদের কাছ থেকে সময় নেব, এই সময়ের মধ্যে আমি চেষ্টা করব সব জিনিসটাই কভার করার, এবং যে একদমই কিছু জানে না তার কাজ সেও যেন বুঝতে পারে, ঠিক আছে, আমি সেরকম ভাবে পড়ানোর চেষ্টা করব। তোমরা একটু মন দিয়ে শুনবে, এই 1.5 ঘন্টা তোমরা একটু মন দিয়ে সবাই শুনবে, ঠিক আছে, এটা ধৈর্য সহকারে শুনবে। আশা করছি তোমাদের ডাউট আর থাকবে না, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো প্রথমে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে, দেখো একদম তোমাদের সিলেবাসটা রয়েছে, একদম তোমাদের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে একদম সিলেবাসটা আছে, ঠিক আছে। এখনো পর্যন্ত ডাব্লিউবিসিএস এ অবজেক্টিভ টাইপের প্রশ্নই হবে। 2024-25 এর দুটো নোটিফিকেশন, মানে 2024 অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। এক্সাম হয়তো মার্চের দিকে হতে পারে, না হলে একটু পেছাতেও পারে আফটার ইলেকশন। তো আর 2025 এখনো পর্যন্ত ডেসক্রিপটিভ হবে না, অবজেক্টিভে চলবে। তার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রিলিমিনারিতে যে নাম্বারটা রয়েছে অর্থাৎ আউট অফ 200 এখানে আমাদেরকে মোটামুটি 130+ স্কোর করতে হবে, ঠিক আছে, তাহলে আমরা প্রিলিমিনারিটা ক্র্যাক করে যাব। আচ্ছা, এখানে যেটা রয়েছে যে টোটাল হচ্ছে আমাদের 200 মার্কস, ঠিক আছে, দেখতেই পাচ্ছ কতগুলো ক্যাটাগরি রয়েছে, 8টা আমাদের সাবজেক্ট এখানে দেখতে হচ্ছে। তার মধ্যে প্রথমে যেটা রয়েছে ইংলিশ কম্পোজিশন, এখান থেকে কিন্তু 25 মার্কস থাকছে, ঠিক আছে, বুঝতেই পারছো, একদম প্রশ্নটা খুললেই তোমরা প্রথমে 25টা কোশ্চেনই পাবে হচ্ছে ইংরাজির, ঠিক আছে। আর এই ইংরাজির প্রশ্ন যদি তুমি এখানটার ডাব্লিউবিসিএস এর ইংরাজির যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ডটা যদি তুমি ফলো করতে পারো বা পড়াশোনা সেভাবে করতে পারো, তাহলে এর অ্যাসোসিয়েটেড যে সমস্ত এক্সাম, অর্থাৎ ধরো ক্লার্কশিপ থেকে শুরু করে আইডিও হবে, ঠিক আছে, এমভিআই এর যে পরীক্ষা হবে, এই সমস্ত যে পরীক্ষাগুলো আসছে বা এর অ্যাসোসিয়েটেড, ঠিক আছে, অডিট অ্যান্ড অ্যাকাউন্ট যে কোনো পরীক্ষা, এই পরীক্ষার কোয়েশ্চেন কিন্তু একদমই এর বেসিসেই তৈরি হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এই জায়গাটা যদি ভালো করে করতে পারি অন্যান্য পরীক্ষাগুলো কিন্তু আমার আরামসে কভার করে যাবে, ঠিক আছে। স্টেটে সব থেকে তোমরা জানো বড় যে সার্ভিসেসটা রয়েছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এন্ড এক্সেট্রা এক্সামিনেশন, ঠিক আছে। তো এখানে আমার প্রথমটা হচ্ছে 25 নম্বরে যে ইংরেজি রয়েছে 25টা কোশ্চেন। আচ্ছা, 1/3 মোটামুটি নেগেটিভ থাকে তোমরা জানো, ঠিক আছে। এবার যে আউটলাইন রয়েছে, আচ্ছা সিলেবাসের আউটলাইনটা আমরা দেখি। আচ্ছা, এবার মোটামুটি ধরো আমাদের যে ইংলিশ কম্পোজিশন, ভালো করে বুঝতে হবে ইংলিশ কম্পোজিশন, ইংলিশ কম্পোজিশনে কি পড়তে হবে না হবে আমি একটু পরে আসছি ব্যাপারটা নিয়ে। এরপরে আমি যদি একটু মেন্সের দিকে চলে যাই, মেন্সের জায়গাটা দেখতে পাচ্ছি যে প্রথম 6টা হচ্ছে কম্পালসারি পেপার, ইচ ক্যারিজ 200 মার্কস, ঠিক আছে, তার মানে এখানে 1200 নম্বর হচ্ছে। আচ্ছা, এবার
দেখো যে এই যে পেপার 1 এবং পেপার 2 এই দুটো হচ্ছে তোমার ল্যাঙ্গুয়েজ টাইপ অর্থাৎ ল্যাঙ্গুয়েজ গ্রুপ। এটা হচ্ছে বাংলা কম্পালসারি বা অন্য যাদের থাকবে আর কি। আর ইংরাজি দেখতে পাচ্ছ এখানে ইংরাজি। এখানে কি কি থাকছে তোমাদের? লেটার রাইটিং থাকছে, ঠিক আছে। লেটার রাইটিং কি কি হতে পারে স্যার? স্যার লেটার রাইটিং হতে পারে, ঠিক আছে, একটা ফর্মাল লেটার হয় অর্থাৎ যেগুলো আমরা অফিসিয়াল লেটার বলি, আর একটা হচ্ছে ইনফর্মাল লেটার হয়, ঠিক আছে। ইনফর্মাল লেটার যেটা মোটামুটি আমরা বন্ধু বান্ধব বা আমাদের ফর্মাল ল্যাঙ্গুয়েজ যেখানে ব্যবহার করা হয় না সেরকম জায়গায় আমরা ব্যবহার করি। আর এটা হচ্ছে অফিসিয়াল লেটার, এটা আনঅফিসিয়াল লেটার। দুটো জায়গা থেকে প্রশ্ন আসে, সেটা আমি দেখাবো তোমাদের। ট্রেন্ডিং যে সমস্ত টপিক গুলো কোথা থেকে আসছে সেটাও তোমাদেরকে দেখাবো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে। আচ্ছা, এরপরে থাকে হচ্ছে ড্রাফটিং অফ রিপোর্ট। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু লেটার রাইটিং এর ক্ষেত্রে 150 ওয়ার্ডস এ তোমাকে লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, অনেক +-5 করা যেতে পারে, ঠিক আছে। অর্থাৎ তুমি যদি 155 থেকে 60 ওয়ার্ডস লেখো অসুবিধা নেই। কিন্তু একজন বললো না 150 লিখবো না, আমি 180 লিখে আসবো, আমি বেশি বেশি লিখেছি, বেশি বেশি নাম্বার পাবো, একদমই নয়, ঠিক আছে। ইয়োর কোয়েশ্চেন শুড বি, ইয়োর আনসার শুড বি প্রেসাইজ, ঠিক আছে। কারণ তোমার কাছে টাইম কিন্তু লিমিটেড, ঠিক আছে। মেন্সে তোমার 3 ঘন্টা করে সময় থাকবে, তার মধ্যে তোমাকে লিখতে হবে কিন্তু। ঠিক কটা টপিক লিখতে হচ্ছে দেখো? লেটার রাইটিং, ড্রাফটিং অফ রিপোর্ট, সেকেন্ড হচ্ছে ড্রাফটিং অফ রিপোর্ট, রিপোর্ট রাইটিং, নেক্সট টপিক রিপোর্ট রাইটিং। আচ্ছা, কি ধরনের রিপোর্ট হয়? রিপোর্ট রাইটিং প্রধানত দু রকম হয়ে থাকে, একটা হচ্ছে কি নিউজ পেপার রিপোর্ট, আর একটা হচ্ছে এডিটোরিয়াল রিপোর্ট। এডিটোরিয়াল রিপোর্টটা আমাদের ডাব্লিউবিসিএস এ বেঙ্গলি পেপারে থাকে, ইংরেজি পেপারে থাকে না। অর্থাৎ বাংলাতে সম্পাদকীয় প্রতিবেদন, এই সম্পাদকীয় প্রতিবেদনটা ইংরেজি দেয় না, ইংরেজিতে দেয় হচ্ছে নিউজ পেপার রিপোর্ট, যাকে হচ্ছে কি বলা হয় যে নর্মাল প্রতিবেদন যেটা, ঠিক আছে, প্রতিবেদন রচনা যেটা বলে, ঠিক আছে, অর্থাৎ নিউজ পেপার রিপোর্ট, ঠিক আছে। আর এখানে হচ্ছে সম্পাদকীয় প্রতিবেদন, ঠিক আছে, অর্থাৎ সংবাদপত্র প্রতিবেদন আর একটা সম্পাদকীয় প্রতিবেদন। তাহলে আমাদেরকে এখান থেকেই প্রশ্নটা দেওয়া হয়ে থাকে। এবং এখানে ট্রাডিশনাল কি কি টপিক থাকে আমি পরে বলছি। এখানেও তোমাকে কিন্তু 200 ওয়ার্ডস এর মধ্যে লিখতে হবে, এটাও কিন্তু তোমাকে 200 ওয়ার্ডস এ লিখতে হবে, ঠিক আছে। তাও মানে ওয়ার্ড কাউন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে থাকবে প্রেসিস রাইটিং, ঠিক আছে। তো প্রেসিস রাইটিং হয়তো অনেকের ক্ষেত্রে অনেকদিন প্রেসিস কিছু লেখা হয় না, যেহেতু আমাদের একাডেমিক লাইফে প্রেসিস জায়গাটা থাকে না, আমরা অনেকে সামারি লিখে আসি, অথবা এই দুটোর সাথে পরিচিত, সামারি কিংবা অনেক সময় সাবস্ট্যান্সের সাথেও পরিচিত। কিন্তু প্রেসি রাইটিংটা আমাদের ক্ষেত্রে সবার কাছে নতুন, ঠিক আছে, যারা হয়তো একাডেমিক ফিল্ডে যারা পড়াশোনা করেছো। তো প্রেসিস রাইটিং থেকে লিখতে হবে। মোটামুটি আমরা কিভাবে লিখবো না লিখবো সেই তথ্য আমরা পরে দেখছি। আচ্ছা, আর একটা টপিক থাকছে হচ্ছে কম্পোজিশন অ্যান্ড কম্পোজিশন। আচ্ছা, কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন এটা আমি পরে বলছি। এরপরে হচ্ছে কম্পোজিশন 2018 অব্দি, ঠিক আছে। এখানটা যেটা আসতো সেটা হচ্ছে ডায়লগ রাইটিং আসতো, ঠিক আছে। এখান থেকে মোটামুটি এরপর থেকে কিন্তু আমরা দেখবো যে কোয়েশ্চেন একটা ড্রাস্টিক চেঞ্জ হয়ে গেল, এটা কম্পোজিশনে চলে গেল, অর্থাৎ এর দিকে চলে গেল, এসে রাইটিং এর দিকে। একদম তোমাকে বলা হলো যে কম্পোজিশন করো, মানে তোমার করো, লেখো। তো এই ট্রেন্ডটা শুরু হলো এখান থেকে, ঠিক আছে। 2019 আমরা কোশ্চেনে দেখতে পাবো, যাই হোক সেগুলো আমরা পরে দেখছি। এরপরে হচ্ছে ট্রান্সলেশন, অর্থাৎ একটা বেঙ্গলি প্যাসেজ দেওয়া থাকবে, সেখান থেকে আমাকে ইংরাজিতে ট্রান্সলেট করতে হবে। কোনো বছরে একটাই থাকে, আবার বেশিরভাগ রিসেন্ট যে বছরগুলো দেখা যাচ্ছে সেই রিসেন্ট বছরে কিন্তু আমাদের দেখতে পাচ্ছি দুটো করেও প্যাসেজ দিচ্ছে, ঠিক আছে। হয়তো কোনো বছর একটাই লিখতে হয় বা কোনো বছর দুটোই কম্পালসারি লিখতে হয়, এরকম ভাবে থাকছে। যাই হোক সেটা আমরা পরে দেখছি প্রিভিয়াস ইয়ার কি বলছে। তাহলে এই হচ্ছে আমাদের 5টা টপিক, অর্থাৎ ইচ ক্যারিজ 40 মার্কস, দেখতে পাচ্ছ 40 মার্কস, তার মানে 200 মার্কস। এটা হচ্ছে আমাদের মেন্সের নম্বর। প্রিলিমসে কত ছিল? 200 + 25, অর্থাৎ টোটাল হচ্ছে আমাদের 225 মার্কসের এক্সাম। দেখো যেটা হচ্ছে কিন্তু অন্যান্য সব সাবজেক্টের থেকে কিন্তু এর ওয়েটেজ সব থেকে বেশি, ঠিক আছে, অন্যান্য সাবজেক্টের থেকে কিন্তু। কারণ অন্যান্য পেপারগুলো বাংলা ইংরেজি বাদ দিয়ে, বাংলাটা তো প্রিলিমিনারি থাকে না, সেক্ষেত্রে বাংলার ওয়েটেজটা শুধুমাত্র মেন্সে আসছে, কিন্তু প্রিলি এবং মেন্স উভয় মিলে ইংরাজির ওয়েটেজ সব থেকে বেশি। আর অন্যান্য পেপারগুলো, পেপার 3, পেপার 4, এইগুলোতে সমস্ত সাবজেক্ট গুলো কিন্তু ডিভাইড হয়ে যাচ্ছে,
ঠিক আছে, কারণ এখানে জেনারেল স্টাডিজ পেপার 1 যেটা মানে জেনারেল স্টাডিজ 1, সেখানে কিন্তু হিস্ট্রির সাথে কিন্তু আবার তুমি জিওগ্রাফিও পাচ্ছ। এটা কিন্তু দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। এখানেও কিন্তু তাই, এই পেপারটাও তুমি দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। এখানেও তাই, ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমি এবং কনস্টিটিউশনে দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। কিন্তু ইংরাজির জায়গাটা তুমি এখানে ম্যাথসের এখানেও দেখতে পাচ্ছ, এখানেও তাই দুদিকে ভাগ হয়ে যাচ্ছে। কিন্তু এই পেপারটাতে কিন্তু কোনো রকম ভাগ হচ্ছে না। তার মানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে ইংরাজি। এবং এখন মোটামুটি যে দেখা যাচ্ছে, যদি একটু ভালো করে দেখা যায়, এই জায়গাটা কিন্তু ভালো মার্কস মানে ক্যারি করা যায়। ঠিক আছে, আর প্রেসিস রাইটিং এ যেটা দেখা যাচ্ছে ট্রেন্ডিং, সেটা হচ্ছে প্রেসিস রাইটিং এ যেটা করে সেটা হচ্ছে কি, আমাদের রিসেন্ট যে মেন্স গুলো হচ্ছে সেখানে দেখা যাচ্ছে একটু ইংলিশ লিটারেচার বেসড আর কি ওরা প্যাসেজ দেয়, ইংলিশ লিটারেচার। সেক্ষেত্রে খুব কঠিন নয়, সেটা কিভাবে লিখতে হবে, মোটামুটি 1/3 প্যাসেজে লিখতে হয়, মানে ওয়ার্ড কাউন্টে। ঠিক আছে, যদি আমাদের 180 থাকে, 1/3 করলে আমরা মোটামুটি 160 ওয়ার্ডসে আমরা লিখতে পারবো। ঠিক আছে, সেগুলো কি কি করতে হবে, সে রুল কি কি রয়েছে, আমি সেগুলো বিস্তারিত পরে বলছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের এখানকার জায়গা, হলো মেন্সের জায়গা। আচ্ছা, এবার হচ্ছে একটা অপশনাল সাবজেক্ট তোমাদের রাখতে হয়। ঠিক আছে, এটা শুধুমাত্র এ আর বি গ্রুপের জন্য, যেখানে আমরা দুটো পেপার মিলে হচ্ছে 200 থাকে, পেপার 1 পেপার 2। এবার যারা ইংরাজি অপশনাল নেবে তাদের জন্য আমি এখানে সিলেবাসটাও দিয়ে রেখেছি, সেটা পরে তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এতগুলো সাবজেক্ট কি আছে না আছে তোমরা দেখে নিতে পারবে, এখানে আমি আর বলছি না। ঠিক আছে, আর লাস্টে থাকে হচ্ছে পিটি, যেখানে আমরা দেখতে পাবো যে এবির জন্য মোটামুটি 200 মার্কসের পিটি, আর গ্রুপ সির জন্য 150, গ্রুপ ডি হচ্ছে 100। তার মানে এটা প্রথম এবি গ্রুপটা হয়ে গেল কত, 1200, তারপরে 400 হচ্ছে আমাদের অপশনাল, তারপরে হচ্ছে 200। ঠিক আছে, এদের ক্ষেত্রে হচ্ছে আর কিছুই না, শুধু 1200 হচ্ছে প্লাস হচ্ছে 150 হচ্ছে, এটা 1200 হচ্ছে প্লাস হচ্ছে 100 হচ্ছে, এই। ওকে, তাহলে এখানেও ব্যাপারটা কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, তো এখানে ব্যাপারটা পুরোপুরি তোমরা দেখতে পাবে, যে জায়গাটা আমি বললাম সেই জায়গাটা, এই যে এটা এটা এটা। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে যে এই যে এটা তোমাদের জন্য, এই যে আমি বললাম যেটা তোমাদের যদি কেউ অপশনাল পেপার ইংরেজি নাও, তার সিলেবাসটা আমি দিয়ে রেখেছি, দেখে নিতে পারো। পেপার 1 এবং পেপার 2 সিলেবাসটা এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, এবার যদি আমি একটু কাট অফের দিকে দেখি, তাহলে প্রিলিমিনারির যে কাট অফটা মোটামুটি ঘোরাফেরা করছে, দেখো মোটামুটি ধরো আমি তোমাদেরকে এখানে ডেটা দেখিয়েছি, ডেটাগুলো একটু দেখলে, আমি জেনারেল নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, কাট অফ মোটামুটি ডিক্লেয়ার করতে শুরু করেছে 2018 থেকে। ঠিক আছে, তো সেখান থেকে দেখা যাচ্ছে প্রতি বছর এখনো পর্যন্ত কাট অফ 130 প্লাস হয়নি। ঠিক আছে, মানে 130-র মধ্যেই ছিল, এক বছর 130 এরকম ছিল মোটামুটি, বাদ বাকি বছরগুলো কিন্তু 120 বা 27-এর মধ্যে ঘোরাফেরা করেছে। ঠিক আছে, মানে এই দুটো বছর বাদ দিয়ে, মোটামুটি 120-র মধ্যে ঘোরাফেরা করেছে। লাস্ট ইয়ারে কিন্তু 101.25 ছিল। তো সেক্ষেত্রে আমরা মোটামুটি ধরে নিতে পারি যে 130 প্লাস আমাদের কিন্তু সেফ স্কোর। এটা করলে আমার প্রিলিমিনারি নিয়ে চিন্তা করতে হবে না, আমরা ক্র্যাক করে যাব প্রিলিমিনারি। এবার ব্যাপারটা হচ্ছে ভাবতে হবে মেন্স নিয়ে। যাই হোক, এবার অন্যান্য ইয়ারের যে কাট অফ গুলো থাকে সেটাও তোমাদের আমি 2001 থেকে মোটামুটি 2012, এটাও আমি তোমাদের জন্য দিয়ে রেখেছি, তোমরা একটা ডেটা পাবে। এবার এবং এই যেগুলো এইগুলো ক্ষেত্রে জানা যায় না। ঠিক আছে, জেনারেলের ক্ষেত্রে 2011 অব্দি জানা যায়নি, 2012-তেও 107 ছিল। অন্যান্য ক্যাটাগরি গুলো তোমরা দেখে নিতে পারবে, আমি এগুলো আলোচনা করছি না। আচ্ছা, মোটামুটি অন অ্যান অ্যাভারেজ প্রতি বছর যে ডাকে, যে ডেটাটা মোটামুটি দেখো, ঠিক আছে, 2018 এবং 19-এ সব থেকে বেশি ডেকেছিল। এটা প্রতি বছর মোটামুটি 5000 ক্যান্ডিডেট ওরা ডাকে প্রিলিমিনারিতে। ঠিক আছে, তো লাস্ট ইয়ারও দেখতে পাচ্ছ এটাই। তো মোটামুটি এই ডেটাটা ধরেই আমাদেরকে এগোনো উচিত। আচ্ছা, এ আর বি গ্রুপে যে কাট অফ থাকে ফাইনাল, ঠিক আছে, মানে ফাইনাল মানে হচ্ছে ধরো উইথাউট ইন্টারভিউ, মানে উইথাউট পিটি পার্সোনালিটি টেস্ট, আমাদের মনে হয় যেটা দেখা যাচ্ছে আনরিজার্ভড এর ক্ষেত্রে এই গ্রুপের জন্য 96.38, আর গ্রুপ বির জন্য হচ্ছে 944.79। ঠিক আছে, আর আফটার ইয়ে অর্থাৎ তোমার ফাইনাল রেজাল্টে সেখানে দেখতে পাচ্ছি এই জায়গাটা কিউআর এর ক্ষেত্রে এটা থাকছে। এ গ্রুপে বি গ্রুপের জন্য এটা হয়েছিল। ঠিক আছে, এ গ্রুপের জন্য হচ্ছে এটা ছিল। ঠিক আছে, তাই তোমাদের কাছে এই ডেটাটা কিন্তু তোমাদের কাছে একদম পরিষ্কার হয়ে থাকলো যে আমাদের কি হবে মোটামুটি থাকবে। তো এবার মোটামুটি ডেটা আমাদের কাছে ক্লিয়ার সবকিছু আশা করি। আচ্ছা, এই অবধি কারোর কাছে কোনো প্রবলেম আছে জানতে?
মানে কোনো সমস্যা এই অবধি? হ্যাঁ, কোনো অসুবিধা আছে কারোর বুঝতে? যদি না থাকে না থাম ইমপ্রেশন দেবে। ওকে, আচ্ছা, সাউন্ডের সমস্যা হচ্ছে কারোর কাছে? আশা করি কোনো সমস্যা হচ্ছে না। যদি কারোর সমস্যা হয় তারা রিজয়েন করো। হ্যাঁ, একদম নিউজ পেপার রিপোর্টই থাকবে ইংরেজির ক্ষেত্রে। সেটা আমরা দেখবো প্রশ্ন দেখবো, প্রশ্ন নিয়ে আলোচনা করবো পরে। ওকে, এবার আমরা চলে যাই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ট্রেন্ড কি বলছে। দেখো, আমি যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনকে যদি অ্যানালিসিস করি ভালো করে, তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে মোটামুটি আমি 2009 থেকে 2003 সাল অব্দি, 2023 সাল অব্দি আমি তোমাদেরকে অ্যানালিসিস করে দেখাচ্ছি যে প্রতি বছর কি কি ধরনের প্রশ্ন থাকে। তো একদম 2009 থেকে 2023 সাল অব্দি দেখছি প্রতি বছর একটা টপিক খুব বেশি আসে, সেটা হচ্ছে সিনোনিম। সিনোনিম থেকে অন অ্যান অ্যাভারেজ তোমরা দেখতে পাচ্ছ 3 থেকে 4টে টপিক কিন্তু আসে, বা 3 থেকে 4টে প্রশ্ন প্রিলিমিনারিতে জিজ্ঞেস করা হয়ে থাকে। আচ্ছা, সমার্থক শব্দ যাকে বলে, অ্যান্টোনিম থেকে বা অপোজিট ওয়ার্ড, এখান থেকে মোটামুটি কিন্তু 2 থেকে 3টে প্রশ্ন থাকে। তাহলে বুঝতেই পারছো যে আউট অফ 25 এখানে কিন্তু আমি যদি কমটাই ধরি তাহলে 3 আর 2 5 নম্বর এখানেই আসে। এরপরে যে টপিকটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। প্রতি বছর অন অ্যান অ্যাভারেজ, ঠিক আছে, তুমি 6টা প্রশ্ন এক্সপেক্ট করতে পারো, 6 থেকে 7টা প্রশ্ন এক্সপেক্ট করতে পারো। ক্লিয়ার? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এবার এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে আসে। কোনো বছর দেখা গেল ফ্রেজাল ভার্ব রিলেটেড এসছে, কোনো বছর দেখা গেল ধরো ফ্রেজাল ভার্ব হতে পারে, কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হতে পারে, নিয়ারেস্ট মিনিং হতে পারে। এই বিভিন্ন জায়গা থেকে কিন্তু করা হয়ে থাকে। আচ্ছা, রিসেন্ট কিছু ইয়ারে সিনোনিম বা অ্যান্টোনিমের টপিক সেটা হচ্ছে কিছু নিউজ পেপার থেকেও আসে, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, যে নিউজ পেপারটাও কিন্তু এতটাই ইম্পর্টেন্ট ডেসক্রিপটিভ অ্যান্ড অবজেক্টিভের ক্ষেত্রে, সেটা কেন সেটা আমি তোমাদেরকে দেখাবো একটু পরে। এরপরে দেখো, এরপরে যেটা আসলে সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ। এই টপিক থেকে অন অ্যান অ্যাভারেজ প্রতি বছর দেখো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি, যদি খুব কম বেশি হয় তাহলে মোটামুটি দুটো তো আসছেই, 2 থেকে 3টে প্রতি বছর আসে। এক কথায় প্রকাশ, যেটা আমরা বাংলায় হয়তো পড়েছি, ইংরেজিতে পড়িনি আগে, এটা আমাকে করে নিতে হবে। এরপরে যেটা আসে হচ্ছে প্রেপোজিশন। আচ্ছা, প্রেপোজিশনে যেটা আসে দুরকম ভাবেই আসে। প্রেপোজিশনটা হচ্ছে আমার দুরকম ভাবে ভাগ করা যায়। কিরকম ভাবে আসতে পারে স্যার? একটা হচ্ছে নর্মাল প্রেপোজিশন, যেটা আমরা ডে টু ডে লাইফে ইউজ করি। আর একটা হচ্ছে ফিক্সড প্রেপোজিশন, মানে যাকে আমরা বলি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। এখান থেকেও প্রশ্ন হয়, ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। ঠিক আছে, যেমন ধরো বললো অ্যাডিক্টেড, অ্যাডিক্টেড এর পরে কি হয়? টু হয় ধরো। আচ্ছা, প্রেফারের পরে কি হয়? প্রায় বছরে এসছে পরীক্ষায়, দেখবে প্রেফার টু। এই যে ফিক্সড প্রেপোজিশন গুলো, এখান থেকে প্রশ্ন হয়। অ্যাজ ওয়েল অ্যাজ যদি বললো যে তোমার ঘড়িতে এখন কটা বাজে, তাহলে দেখা গেল সেটা বাই মাই ওয়াচ, এরকম ভাবে। অর্থাৎ এই যে নর্মাল যে প্রেপোজিশন ডে টু ডে লাইফে আমরা ব্যবহার করি, তার সাথে ফিক্সড প্রেপোজিশন উভয় থেকে প্রশ্ন করা হয়ে থাকে। উভয় থেকে মোটামুটি ধরো এখান থেকে কিন্তু 3টে প্রশ্ন করা হয়ে থাকে, মোটামুটি ধরো 3 থেকে 4টে ধরতে পারো। এরপরে যে টপিকটা সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব, যেটা আমরা ছোটবেলা থেকেই করে আসছি। ফ্রেজাল ভার্ব থেকে কিন্তু অন অ্যান এভারেজ 2 থেকে 3টে প্রশ্ন থাকে। ঠিক আছে, যাকে গ্রুপ ভার্ব হিসেবে আমরা চিনি, গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব। অর্থাৎ ভার্বের সাথে কোনো যদি প্রেপোজিশন যুক্ত হয়, সেটা যদি একটা ফ্রেজের মতো ব্যবহৃত হতে পারে, তাকে আমরা ফ্রেজাল ভার্ব বলি। ঠিক আছে, এরপরে হচ্ছে কি ইডিয়াম, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস। ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস থেকেও কিন্তু, মানে ইডিয়াম শুধুমাত্র এখানে, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস এটা আমরা বলবো। এখান থেকেও কিন্তু আমরা মোটামুটি ধরো 3 থেকে 3টে প্রশ্ন আমরা এক্সপেক্ট করবো। ঠিক আছে, আর এরপরে একটা মিসলেনিয়াস টপিক রয়েছে। মিসলেনিয়াসটা কি স্যার? মিসলেনিয়াস হঠাৎ করে কি দিল? প্রতি বছর ধরো মোটামুটি ধরো পিএসসি যেটা ট্রেন্ড থাকে, প্রতি বছর পিএসসি মোটামুটি আউট অফ 25
এই প্রশ্নগুলো মোটামুটি আগের যে টপিকগুলো বললাম এরকম টপিক থেকে ওরা দেয় 20। 5টা প্রশ্ন করে, এই 5টা প্রশ্ন একটু বেশি অন্যরকম টাইপের করার চেষ্টা করে, মানে একই রকম প্রতি বছর করে না। তার মধ্যে ধরো একটু যদি তুমি 2018-19 এর দিকে চলে যাও, তখন পিএসসি কি করতো, কিছু ফরেন ওয়ার্ড থেকে প্রশ্ন করতো। ঠিক আছে, যেমন ওরা বললো আলামোড বলে একটা ওয়ার্ড থেকে প্রশ্ন করেছিল, তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখো। আলামোড এটা হচ্ছে কি একটা ফরেন ওয়ার্ড, যেটার অর্থ হচ্ছে ফ্যাশনেবল। ঠিক আছে, তো এই টাইপের হচ্ছে ফরেন ওয়ার্ড থেকে প্রশ্ন করে। আচ্ছা, এছাড়াও রিসেন্টলি 2022-তে পিএসসি প্রশ্ন করেছিল রিঅ্যারেঞ্জমেন্ট থেকে, অর্থাৎ পিকিউআরএস যাকে বলি আমরা, এখান থেকে। পিকিউআরএস কিন্তু আগে কখনো পিএসসি প্রিলিমিনারিতে এই প্রশ্নটা কিন্তু করেনি। ঠিক আছে, আচ্ছা, এছাড়াও তোমরা এখানে দেখতে পাবে কিছু অ্যানালজি টাইপের প্রশ্ন, অ্যানালজি। ঠিক আছে, যেটা আমরা সাধারণত জিআইতে করি। আচ্ছা, তোমরা এখানে দেখতে পাবে কিছু, হঠাৎ করে দেখবে অড ওয়ান আউট থেকেও প্রশ্ন করেছে। ঠিক আছে, আমি তোমাদের প্রশ্নটা দেখাবো, 2023 এর একটা প্রশ্ন দেখাবো, অড ওয়ান আউট থেকে প্রশ্ন করেছিল। আচ্ছা, এছাড়াও কিছু সাইন্টিফিক টার্মের উপর প্রশ্ন করে, সাইন্টিফিক টার্ম এখান থেকেও প্রশ্ন করে। ঠিক আছে, ধরো নেফ্রোলজিস্ট কাকে বলে, ঠিক আছে, ডার্মাটোলজিস্ট কাকে বলে, এই টাইপের কিছু সাইন্টিফিক টার্ম, এবং ধরো আরো কিছু এরকম ধরো প্রপার কোর সাইন্টিফিক টার্মের উপর প্রশ্ন করা হয়। ঠিক আছে, আমরা প্রশ্নগুলো দেখলে আরো ভালো করে বুঝতে পারবো। কিছু সাইন্টিফিক টার্মের উপর প্রশ্ন করে। আচ্ছা, কিছু টেকনোলজি বেসড প্রশ্ন করে, টেকনোলজি বেসড। কেমন স্যার? ধরো বললো যে ওয়েভ লগ, একটা প্রশ্ন 2023-তে প্রথম প্রশ্নটা এসেছিল, আমি তোমাদের প্রথম যখন করাবো দেখবে, ওয়েভ লগ এই জিনিসটা দিয়েছি। এটা অ্যাকচুয়ালি আমরা কোথায় পড়ি, স্ট্যাটিক জিকে বা মানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা কোনো জায়গায় পড়বো। ঠিক আছে, এরকম কিছু টেকনোলজি নির্ভর প্রশ্নপত্র করে ফেলে, যেটা হয়তো ইংরেজির সাথে কিছুটা রিলেটেড। ঠিক আছে, এরকম কিছু প্রশ্ন দেয়। তার মানে কি, আমাদের মোটামুটি ওভারঅল স্ট্যাটিক জিকে থেকে শুরু করে অ্যানালজি যা পড়াশোনা করেছি, এর উপর প্রশ্ন ইংরেজিতে কিছু ঢুকিয়ে দেয়। আচ্ছা, আরেকটা 2022-তে অনেকদিন পরে, মানে অর্থাৎ আগে দেখা যায়নি, এরকম একটা প্রশ্ন করেছিল যেখান থেকে, সেটা কি, সেটা হচ্ছে যে ক্যাঙ্গারু ওয়ার্ড, মানে অ্যান্টি ক্যাঙ্গারু ওয়ার্ড ছিল অ্যাকচুয়ালি পরীক্ষাতে। অ্যান্টি ক্যাঙ্গারু ওয়ার্ড কি, অ্যান্টি ক্যাঙ্গারু ওয়ার্ড সব আমি বলবো। ঠিক আছে, অ্যান্টি ক্যাঙ্গারু ওয়ার্ড থেকে প্রশ্ন করেছিল একটা। ঠিক আছে, আচ্ছা, এরকম মোটামুটি আমাদের প্রশ্নপত্র আসে। আচ্ছা, তার আগে কিছু 2021-এর দিকে প্রশ্ন করেছিল যে ধরো প্রশ্ন করেছিল হচ্ছে কিছু নিয়ারেস্ট মিনিং, অর্থাৎ সিনোনিম বা অ্যান্টোনিম গুলোকে ডিরেক্ট জিজ্ঞেস না করে দুটো সেন্টেন্স দিয়েছিল, সেই সেন্টেন্সে একটা শব্দ ব্যবহার করেছে বা দুটো শব্দ ব্যবহার করেছিল, যে দুটো শব্দের মানেটা হচ্ছে একটাই ওয়ার্ড হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এই ইটালিসাইজ কিছু ওয়ার্ড ব্যবহার করেছিল, যার অর্থ দুটো দিক দিয়েই দেখা যাচ্ছে একটাই সেম মিনিং তৈরি হবে, এরকম একটা তৈরি করেছিল। এখান থেকেও তোমাদের রিসেন্ট ইয়ারে কিন্তু অনেকগুলো প্রশ্ন এসেছিল। তো এই টাইপের কিছু 5টা প্রশ্ন তোমাদের থাকবে, যেগুলোকে তোমাদের এর জন্য, এই 5টা প্রশ্নের জন্য কিন্তু একটু হার্ডওয়ার্ক করতে হবে। ঠিক আছে, এবং স্মার্ট ওয়ার্ক করতে হবে, মানে কি, এই টপিকগুলোকে একটু ভালো করে তৈরি করে নিতে হবে। আচ্ছা, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে হোমোনিম থেকেও প্রশ্ন করেছে, হোমোনিম থেকে। ঠিক আছে, এরকম কিছু প্রশ্ন করেছে, হোমোনিম, প্যারোনিম, হোমোফোন যেগুলো আছে এখান থেকে প্রশ্ন করেছে। তো এইগুলো আর কি রিসেন্ট ইয়ারে কিন্তু ট্রেন্ডিং এ ছিল, অর্থাৎ এই আউট অফ 25 যদি আমাকে মোটামুটি স্কোরটা ধরে রাখতে হয়, আউট অফ 25 যদি একটু কেউ ভালো করে প্রিপারেশন নেয়, তাহলে কিন্তু আমরা 22+ স্কোর করতে পারবো, যদি একটু স্ট্র্যাটেজিক্যালি প্রিপারেশনটা করি। ঠিক আছে, আর যারা মনে করবে না আমি করবো না, তাহলে কিন্তু তারা মোটামুটি কিন্তু আউট অফ 25 কিন্তু নাম্বার 10 হয়ে যেতে পারে, 9 হতে পারে। আর যারা 22+ এখানে পেয়ে যাবে না প্রিলিমিনারিতে ইংরেজিতে, তারা কিন্তু কাট অফ ওই যে 130+, এইটা কিন্তু অনায়াসে কিন্তু টপকে যাবে। কারণ তোমাদের 130-র মধ্যে 22, অর্থাৎ 22 এই যে নাম্বারটা,
তুমি কিন্তু অন্যদের থেকে এগিয়ে আছো, ঠিক আছে? তাহলে 22 কিন্তু তুমি এগিয়ে আছো, তার মানে তোমার 108 তুলতে হবে। আর ব্যাপারটা ভালো করে বোঝো। আর মানে 175 আউট অফ 175, বুঝতে পারছো তো ব্যাপারটা? এই কারণে আমরা যদি এই জায়গাটাতে ভালো স্কোর করে আসতে পারি, তাহলে কিন্তু আমরা খুব ভালো ভাবেই কিন্তু আমরা কাট অফটা ক্লিয়ার করে চলে যাবো। এবার ব্যাপারটা হচ্ছে কি যে আর একটা খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডেসক্রিপটিভের জন্য তোমাদেরকে নিউজ পেপারটা খুব স্টাডি করতে হবে, ডেসক্রিপটিভ অবজেক্টিভ দুটোর ক্ষেত্রে, ঠিক আছে? নিউজ পেপারের গুরুত্বটা আমি বলে দিই। এভরিডে, ইচ অ্যান্ড এভরিডে তোমাদেরকে বাংলা একটা এবং ইংরাজি একটা পেপার কিন্তু পড়া অভ্যাস করতে হবে। আমি ইংরাজির ক্ষেত্রে আসি। ইংরাজির ক্ষেত্রে তোমাদের যে কোনো কিছু একটা টাইমস অফ ইন্ডিয়া হতে পারে অথবা ইন্ডিয়ান এক্সপ্রেস, এই দুটো সবার কাছে অ্যাফোর্ডেবল, যে কোনো একটা পেপার পড়া উচিত, ঠিক আছে? আমি ইন্ডিয়ান এক্সপ্রেসটা বলবো, যদি অ্যাফোর্ড করতে পারো তাহলে তোমাদের পড়তে হবে। কেন এবার স্যার, তাহলে কেন পড়বো? আমাদের তো, হ্যাঁ আপনি বলছেন আমি ডেসক্রিপটিভের সময় পড়বো, ঠিক আছে? এখানে কিন্তু কম্বাইন্ড প্রিপারেশন করতে হয়। মানে আমি যখন প্রিপারেশন প্রথমে প্রিলিমিনারি করছি, মেন্সের প্রিপারেশন দিয়ে শুরু করতে হবে। মেন্সটা আমার প্রিলি পাস করলে কিন্তু চাকরি হবে না, আমাকে মেন্স ক্র্যাক করতে হবে, তারপরে আমাকে পিটিতে বসতে হবে। তাহলে প্রথমে প্রিপারেশনটা শুরু করো মেন্সটা দিয়ে, অর্থাৎ মেন্স এবং প্রিলি দুটোকে কম্বাইন্ড প্রিপারেশন করবো। বোঝা গেল আশা করি? তাহলে শুধু প্রিলি করবো তারপরে যদি দেখবো মেন্সে করবো, হবে না, সময় পাবে না। কারণ প্রিলি আর মেন্সের মধ্যে সময়ের গ্যাপ খুব কম থাকে। তাই জন্য প্রথম থেকে প্রিলি এবং মেন্স উভয়কে আমরা প্রিপারেশন করব। এবার যে স্যার তাহলে ডেসক্রিপটিভের জন্য তো আমাদের এই নিউজ পেপারটা পড়তে হবে না, অবজেক্টিভের জন্য পড়তে হবে। কেন, আমি সেই জিনিসটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? অবজেক্টিভের থেকেও প্রশ্ন আসে, সেটা কোথায় আসে আমি তোমাকে কিছু এখন ওয়ার্ড গুলোকে দেখিয়ে রাখছি। যেমন এখানে দেখো একটা ওয়ার্ড, এখানে টাইমস ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে একটা ওয়ার্ড আমি দেখাচ্ছি, নার্সিজম। এখন দেখিয়ে রাখছি, পরে ওয়ার্ড গুলোকে লক্ষ্য করবে আমি যখন পড়াবো। আচ্ছা, তারপরে ধরো এই যে ডিসক্রিটনেস, দেখে রাখো। আচ্ছা, ক্লিয়ার পয়েন্ট দেখে রাখো, মনে রাখো ওয়ার্ডটা ক্লিয়ার পয়েন্ট। আচ্ছা, মডার্ন দেখে রাখো। আশা করি এই ওয়ার্ডগুলোকে দেখে রেখেছো, ঠিক আছে? এবার আমরা দেখবো যে স্যার কেন এগুলোকে আমরা মার্ক করলাম বা কিছু, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো আরেকটা ওয়ার্ড এখানে ব্যবহার করা হয়েছে, সুপারসিলিয়াস, এনএসজিতে এখানটাতে। হ্যাঁ, এই সুপারসিলিয়াস ওয়ার্ডটাকে দেখে রাখো, ঠিক আছে? ডিসক্রিটনেস দেখে রাখো, নার্সিজমকে দেখে রেখেছো আগেই, ঠিক আছে? এই ওয়ার্ডগুলোতে মনে রাখো, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে যাই কোন কোন পেজগুলোকে আমরা পড়বো। যদি তোমরা ইন্ডিয়ান এক্সপ্রেসকে পড়ো তাহলে ডেসক্রিপটিভের জন্য নাম্বার 7 পেজ পড়বে, এক্সপ্লেন্ড যে পেজটা রয়েছে এখানে তুমি এক্সপ্লানেশন গুলো পাবে ভালোভাবে। আর পড়বে নাম্বার 10, যেটা হচ্ছে আইডিয়াস দি এডিটোরিয়াল পেজ, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এসে অ্যান্ড রিপোর্ট, ঠিক আছে? আর কি পড়তে হবে, ওপিনিয়ন পেজ, ঠিক আছে? ওপিনিয়ন পেজ, এই তিনটে তোমাকে পড়তে হবে। আর তার সাথে তোমরা পড়বে এই যে মোটামুটি ওপিনিয়ন পেজের দুটো সেগমেন্টে ভাগ আছে, সেটা তোমাকে পড়তে হবে। আর এডিটোরিয়াল, আর একটা এডিটোরিয়াল রয়েছে বাজেট ফাজেট বা কিছু একটা গুরুত্বপূর্ণ তথ্য যদি আসে সেগুলোকে এখানে মোটামুটি দেওয়া হয়ে থাকে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এবার আমরা চলে যাই যে আমরা ওভারঅল যে আলোচনা করলাম, ঠিক আছে? ওকে, তো আমরা যে ওভারঅল এতক্ষণ আলোচনা করলাম, এবার আমি যে জিনিসগুলো বললাম সেটা সত্যি কি পরীক্ষাতে এসেছে কিনা, এবার আমরা আস্তে আস্তে দেখি সত্যি পরীক্ষাতে এসেছে কিনা। এবার দেখো প্রথম প্রশ্ন 2023, এটা 2023 প্রিলিমিনারি কোয়েশ্চেন, লাস্ট পরীক্ষা হয়েছিল, ঠিক আছে? এবার 2024 হবে। প্রথম প্রশ্নটা দেখো, একদম প্রথম প্রশ্নটা কি এসছে। প্রথমে বলেছে যে ওয়েভ লগ, ঠিক আছে? ওয়েভ লগ এই টার্মটা, অর্থাৎ আফটার হুইচ অফ হুইচ অফ দিস ফ্রেজেস বিলো ইজ দ্য টার্ম ওয়েভ লগ বা ব্লগ অ্যান্ড অ্যাব্রিভিয়েশন। তার মানে এটা হচ্ছে, আমি কি বললাম, সায়েন্স অ্যান্ড টেক বেসড, সায়েন্স অ্যান্ড টেক বেসড, ঠিক আছে? তাহলে ওয়েভলগ এই ব্যাপারটা আর কি, ব্যাপারটা কেন এলো এখানে, ঠিক আছে? প্রথমত ওয়েভলগ এই টার্মটা ব্যবহার করে কে?
জন বার্গার, ঠিক আছে, ডিসেম্বর 17, 1997, ঠিক আছে, ডিসেম্বর 17, সরি 1997, ঠিক আছে। এটা কেন করেছিল? টু ডেসক্রাইব দ্য প্র্যাকটিস অফ লগিং দ্য ওয়েভ, ঠিক আছে, ওয়েভটাকে লগ করার জন্য, লগ ইন করার জন্য। যাই হোক, তাহলে এখানে প্রশ্নটা প্রথমে এসলো ওয়েভ লগ, অর্থাৎ এই যে অ্যাব্রিভিয়েশনটা তোমরা জানো কিনা, এটা ইংরাজির থেকেই তো তৈরি হচ্ছে না, টার্মটা তো ইংরাজি, তাহলে এখানটাতে ইংরাজি টার্মটা তোমরা এর সাথে পরিচিত কিনা। এবার চারটে অপশন দিয়েছে দেখো, ওয়েভ লগ, ওয়েভ ব্লগ, ওয়েভ ব্লগার, ওয়েভ ব্লগিং। তাহলে আমাদের কোনটা হবে? তাহলে আমরা জানি যেটা আমি তোমাদেরকে বললাম ওয়েভ লগ, ওয়েভ লগ। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে, এটা হচ্ছে আনসার, ওয়েভ লগ। এবার দেখো পরের কোয়েশ্চেনটা কি বলেছে, সিলেক্ট দ্য ইডিয়াম দ্যাট বেস্ট রিপ্লেসেস দ্য ওয়ার্ডস ইন ইটালিক্স ইন দ্য ফলোইং সেন্টেন্স। You should review your opinions carefully before you make a decision. অর্থাৎ তুমি কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে তুমি তোমার অপশনস বা মানে হোয়াট এভার ইউ হ্যাভ, ঠিক আছে, হোয়াট এভার ইউ হ্যাভ বা হোয়াট এভার অপশনস ইউ হ্যাভ, ঠিক আছে, সেগুলোকে তুমি খুব ভালো করে রিভিউ করো, মানে তুমি বারংবার করে সেগুলোকে দেখো, ঠিক আছে। তাহলে প্রথমে যেটা দেওয়া রয়েছে মেক হে, অর্থাৎ মেক হে while the sun shines, ঠিক আছে। তাহলে এটা অ্যাকচুয়ালি কি বলে, মানে তোমার কাছে, অর্থাৎ এটা কি, এটার অর্থ হচ্ছে যে তোমার কাছে ফুল অ্যাডভান্টেজ আছে, ঠিক আছে, বাট টু টেক ফুল অ্যাডভান্টেজ অফ ইউর ফেভারেবল কন্ডিশনস অর অপরচুনিটিস অ্যাজ দে অ্যারাইজ, অর্থাৎ তোমার সামনে যে মুহূর্তে তোমার সামনে কিছু অনুকূল পরিস্থিতি বা অনুকূল তোমার সামনে অপরচুনিটিস আসছে বা সুযোগ আসছে, সেগুলো সদ্ব্যবহার করো, ঠিক আছে। এটার মানে হচ্ছে এটা, অর্থাৎ যেগুলো কিন্তু, কারণ কেন হবে, কারণ তারা কিন্তু লং লাস্টিং নাও হতে পারে, তোমার সামনে যখন এসছে তুমি সেই মুহূর্তে সেগুলোকে ইউটিলাইজ করতে হবে। এরপরে যে অপশনটা রয়েছে সেটা সিট অন দ্য ফেন্স। সিট অন দ্য ফেন্স মানে কি, তুমি ফেন্সের উপর বসে আছো, মানে কি তুমি কোনো বেড়ার উপর বসে আছো, বেড়ার উপর বসলে কি হবে, তুমি হয় এইদিকে পড়ে যাবে না হলে ওই দিকে পড়ে যাবে, হয় সামনের দিকে পড়বে না হলে পিছনের দিকে পড়বে। তার মানে কি, তুমি এমন একটা জায়গায় রয়েছো যেখানে তুমি কোনো ডিসিশন নিতে পারছো না, ইউ আর আনএবল টু টেক ডিসিশন, এরকম একটা জায়গা। তারপরে অপশনে বলেছে লুক বিফোর ইউ লিপ, অর্থাৎ তুমি ঝাঁপ দেওয়ার আগে না একবার ভালো করে দেখে নাও চারিদিকটা। তাহলে এইটার সাথে কিন্তু আমাদের ওই জায়গাটা মিল পাচ্ছি যে তুমি আগে ভালো করে জিনিসটা ডিসিশন নেওয়ার আগে তুমি সেগুলোকে ভালো করে দেখে নাও। তাহলে আনসারটা হয়ে যাবে হচ্ছে লুক বিফোর ইউ লিপ। এবার হচ্ছে কিল দ্য গোল্ডেন গুস চেজ। কিল দ্য গোল্ডেন গুস, অর্থাৎ তোমার কাছে গোল্ডেন গুস রয়েছে, তুমি কি করবে, তুমি সেগুলো তাকে মেরে ফেলবে, ঠিক আছে। অর্থাৎ গোল্ডেন গুস মানে সোনার ডিম পাড়া হাঁস তোমার কাছে আছে, তুমি তাকে কি করবে, তুমি তাহলে কি করবে, তোমার কাছে একটা ভ্যালুয়েবল রিসোর্স আছে, মানে গোল্ডেন গুস তো এরকম হয় না, সোনার ডিম পাড়া হাঁস মানে কি, সোনা তো প্রচুর এক্সপেন্সিভ জিনিস, তোমার কাছে একটা এক্সপেন্সিভ জিনিস আছে, কিন্তু তুমি কি করছো, সেই ভ্যালুয়েবল সোর্সটাকে তুমি কি করছো, সোর্স অফ ইনকামকে তুমি ডিস্ট্রয় করছো, ঠিক আছে। অর্থাৎ তোমার এই কারণ তোমার মধ্যে একটা গ্রিডিনেস রয়েছে, তোমার মধ্যে একটা লোভ রয়েছে, তোমার সেই লোভটাকে চরিতার্থ করার জন্য তুমি কি করছো, তোমার একটা ভালো অপরচুনিটিস তোমার কাছে আছে সেটাকে তুমি নষ্ট করছো তোমার প্রফিট, শর্ট টাইম বেনিফিটের জন্য। তাহলে আমরা দেখলাম চারটে অপশনই আমরা কিন্তু এইভাবে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন কিন্তু তোমাকে আর কি ইয়ে করতে হবে, প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ ইউ ওন্ট বি এবল টু গ্র্যাপস অল দ্য ডিটেলস, ঠিক আছে। কারণ কি হবে, নেক্সট ইয়ার দেখা যেতে পারে সিট অন দ্য ফেন্স থেকেই প্রশ্নটা দিয়েছে, হতেই পারে, ঠিক আছে, প্রতি বছর কোথা থেকে প্রশ্ন আসবে এটা তো কেউ বলতে পারবে না। তাহলে আমি চারটে অপশন কিন্তু থ্রু আমরা যাব, ঠিক আছে। 3 নম্বরে দেখো একই রকম ভাবে দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে প্রশ্ন দিয়েছে, যেমন বলেছি তেমন মিলছে কিনা দেখো। শি ওয়াজ নট ইন্টারেস্টেড বলেছে ড্যাশ টেকিং, অর্থাৎ ইন্টারেস্টেড ড্যাশ টেকিং মানে এখানে একটা প্রেপোজিশন বসবে, আর প্রেপোজিশনের পরে অবজেক্ট যেটা হবে সেটা কিন্তু জেরান্ড ফর্মে হয়, অর্থাৎ নাউন ফর্মে হবে। তাহলে নাও এইটা কিন্তু টেকিংটা হচ্ছে এখানে কিন্তু জেরান্ড ফর্মে রয়েছে। তাহলে এবার হচ্ছে আমরা জানতে হবে যে ইন্টারেস্টেড এর পরে কোনটা হয়,
তাহলে প্রথমে আমরা অপশনটা টেস্ট করি। ইন আছে, টু আছে, অন আছে, ফর আছে। তাহলে প্রথমত ফর হবে না, অন হবে না, টু হবে না, ইন্টারেস্টেড এর পরে ইন হয়, তার মানে শি ওয়াজ নট ইন্টারেস্টেড ইন টেকিং। তাহলে দেখো অপশন এ হয়ে যাবে। ইন টেকিং আপ, টেক আপ মানে হচ্ছে কোনো কিছুকে গ্রহণ করা। ঠিক আছে, শি ওয়াজ নট ইন্টারেস্টেড ইন টেকিং আপ ফ্রেঞ্চ বাট ডিসাইডেড, কিন্তু সে কি করেছিল, সে সিদ্ধান্ত নিয়েছিল টু অপ্ট ফর। এই অপ্টের আগে টু অপ্ট এটা হয়, টু অপ্ট ফর, অপ্টের পরে ফর হয়, মানে কোনো কিছু কোনো কোনো কিছুর দিকে এগিয়ে যাওয়া বা কোনো কিছু একটা শুরু করা, এটা হচ্ছে অপ্ট ফর জার্মান ইনস্টিট। কিন্তু তার জার্মানির পরিবর্তে সে কিন্তু ফ্রেঞ্চ নেওয়ার জন্যই এগিয়ে গিয়েছিল, যদিও সে তার ফ্রেঞ্চে খুব একটা ইন্টারেস্ট ছিল না। তাহলে দেখো জাস্ট একটা অপশন টেস্ট করলে আমি কিন্তু পুরোটা পেয়ে গেলাম। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে যেটা আসছে এটা হচ্ছে নাম্বার 4। দেখো নাম্বার 4 এ কোশ্চেনটা বলেছে চুজ দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট রিপ্লেসেস দ্য ইটালিসাইজড ওয়ার্ডস ইন দ্য গিভেন সেন্টেন্স। অর্থাৎ এটা একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে দেওয়া হয়েছে। তার আগে আমরা একটু দেখে নেবো যে এই যে প্রথমে 4টে ওয়ার্ড রয়েছে, অর্থাৎ আমরা প্রথমে দেখি কোশ্চেনটা কি বলেছে। ইন আর্লিয়ার টাইমস, আগেকার সময়, রেবেলস ওয়ার এক্সিকিউটেড, ঠিক আছে, যারা বিদ্রোহীরা ছিল, যারা কোনো রাজার আগেনস্টে কোনো যুদ্ধ করতো বা কিছু, তাদের কি করা হতো, এক্সিকিউট করা হতো, হত্যা করা হতো। ফর কিলিং দ্য কিং, ঠিক আছে, যারা রেবেলিয়ন হতো, যারা বিদ্রোহ করতো বা কিছু, তাদেরকে এক্সিকিউট করে দেওয়া করা হতো। কেন? কারণ তারা হচ্ছে রাজাকে হত্যা করতো বলে। তাহলে প্রশ্ন দিয়েছে যে এই যে রাজাকে হত্যা করা, এটাকে আমরা কি বলবো? ঠিক আছে, তাহলে আমরা আনসারটা পরে আসি। প্রথমে আমরা আসি প্রথমত এই যে হত্যা রিলেটেড। আচ্ছা, এবার আমি তোমাদেরকে বলি এটা কিভাবে স্যার পড়বো। আমরা তো সিনোনিম বা অ্যান্টোনিম মুখস্থ করি, আমরা কিছু একটা যদি আমরা পদ্ধতিকে অবলম্বন করি তাহলে আমরা খুব সহজে এগুলোকে মনে রাখবো। দ্যাট ইজ দ্য ওয়ে অফ রুট ওয়ার্ড মেথড। অর্থাৎ ইংরেজি যখন ল্যাঙ্গুয়েজটা তৈরি হয়, সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু খুবই নেটিভ ল্যাঙ্গুয়েজ ছিল। অর্থাৎ এই ইংরেজি ল্যাঙ্গুয়েজটা সবার কাছ থেকে ধার করে ওয়ার্ড নিয়েছে, মানে কখনো ফ্রেঞ্চের থেকে নিয়েছে, কখনো ল্যাটিন থেকে নিয়েছে, কখনো স্ক্যান্ডিনেভিয়ান থেকে নিয়েছে, কখনো হচ্ছে বিট থেকে নিয়েছে, কখনো গ্রিক থেকে নিয়েছে, এরকম বিভিন্ন জায়গা থেকে নিয়েছে। এভাবে তার তথ্য ভান্ডার আরো বেশি মানে সমৃদ্ধ করেছে। ঠিক আছে, তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে রেজিসাইড। অর্থাৎ এই যে রেজিসাইড ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি, এই ওয়ার্ডটা রিলেটেড আমরা সমস্ত ওয়ার্ড করতে পারবো। দেখো প্রথমে অপশনটা ছিল হচ্ছে, এটা আনসারটা আমি ধরে দিচ্ছি রেজিসাইড হবে। ঠিক আছে, কেন রেজিসাইড হলো এটা দেখি। দেখো রেজিসাইডটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড, কোনটা মনে রাখবো আমরা, এই রেজিস। রেজিস মানেই হচ্ছে কিং। তাহলে এই রিলেটেড যা ওয়ার্ড থাকবে সবটাই আমার কিন্তু কিং হবে, রেজি। অর্থাৎ এই রেজি ওয়ার্ডটাকে চিনে নিলাম, এটা সব ক্ষেত্রে কিং। আর এই যে সাইড যেটা রয়েছে, এটা ল্যাটিন ওয়ার্ড সিডা থেকে তৈরি হয়েছে। সেই সিডা মানে হচ্ছে কিলিং, কাউকে হত্যা করা, কিলিং, ঠিক আছে, বা কিলার। তার মানে হচ্ছে কি, তাহলে রেজিসাইড হচ্ছে কি রাজ হত্যা। ঠিক একই রকম ভাবে আর একটা ওয়ার্ড রয়েছে, এটা হচ্ছে রিগালিয়া। ঠিক আছে, এখান থেকেই তৈরি হচ্ছে রিগালিয়া। ঠিক আছে, তো রিগালিয়া মানে কি? রিগালিয়া মানে হচ্ছে যে ধরো, মানে যে সমস্ত ধরো তার যে একজন একজন রাজা, রেগা মানে তো বুঝতে পারছো, রেজিস আছে, রেজিস মানে হচ্ছে রাজা থাকবে। এই রাজা রাজা তার যে সমস্ত এমব্লেম গুলোকে তার মধ্যে ধারণ করে, ঠিক আছে, এবং তার ধরো ক্রাউনস, তার যে মুকুট বা কিছু, বা তার ড্রেস, মেডেলস, ঠিক আছে, এই যে জিনিসগুলো রয়্যালটি, অর্থাৎ তার মধ্যে রাজকীয় ব্যাপারটা বোঝানোর জন্য বা হাই অফিস বা হাই স্টেটাস বোঝানোর জন্য যে জিনিসগুলোকে তার মধ্যে রাখে, সেটা হচ্ছে রিগালিয়া বলা হয়। তাহলে রেগালিয়া ওয়ার্ডটাও কিন্তু একই রকম ভাবে কিং রিলেটেড। তাহলে দেখো আমরা দুটো ওয়ার্ড কিন্তু এখান থেকে মুখস্থ করে ফেললাম। দ্যাট ইজ দ্য ওয়ে অফ মেমোরাইজিং সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস। অনেকেই বলে যে সিনোনিম স্যার মনে রাখতে পারি না, অ্যান্টোনিম মনে রাখতে পারি না। ঠিক আছে, তাহলে রেজিসাইড পারলাম। আচ্ছা, হোমিসাইড, তাহলে একই রকম ভাবে যদি আমি হোমিসাইড কেও দেখি, তাহলে হোমিসাইড বলতে, আচ্ছা হোমিসাইড, তাহলে হোমো, অ্যাকচুয়ালি হোমো থেকে তৈরি হচ্ছে। হোমো মানে হচ্ছে হোমো স্যাপিয়েন্স, আমরা জানি। ঠিক আছে, এটাও হচ্ছে হোমো। হোমো মানে কি? হোমো মানে হচ্ছে ম্যান বা হিউম্যান বিং। ঠিক আছে, আর এই যে সাইড মানে ওই সাইড বা সিডাস যাই বলো না কেন, এটা মানে কিল। তাহলে মানুষকে হত্যা করা, হিউম্যান বিং কে হত্যা করা হয়ে গেল। আচ্ছা, এরপরে হচ্ছে কি প্যারিসাইড। ঠিক আছে, প্যারি, ঠিক আছে,
প্যারিসাইড। তাহলে প্যারিসাইডটা হয়ে যাবে কি, দেখো এই যে প্যারি বলছি না, প্যারিসাইড। তাহলে এবার দেখো এই যে একটা ওয়ার্ড দেখো পেরাস বা প্যারি, এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো। সাইড তো তোমরা বুঝতে পেরেছো কিল, এটা কিল। প্যারি মানে হচ্ছে রিলেটিভ, তাহলে রিলেটিভ কে হত্যা করা, ঠিক আছে, মানে ক্লোজ মেম্বারকে হত্যা করা, সেটা হচ্ছে প্যারিসাইড। আর এই যে ফ্র্যাক্টরি রয়েছে না, এটা মানে ভ্রাতৃ হত্যা, মানে ভাইকে হত্যা করা, এটা হচ্ছে ব্রাদার। তাহলে আমরা বলতে পারি কোনটা, রেজিসাইড হবে আনসার। আচ্ছা এরপরে দেখো আমি তোমাদের বলেছিলাম যে দুটো ওয়ার্ড যেটা হচ্ছে একটা ওয়ার্ড দিয়ে রিপ্লেস করা যাবে, কোনটা? দেখো প্রথমে বলেছে, দেখো সিলেক্ট দ্য ওয়ার্ড দ্যাট বেস্ট রিপ্লেসেস বোথ দ্য ইটালিসাইজড ওয়ার্ডস ইন দ্য সেন্টেন্স গিভেন বিলো। এক নম্বর বলেছে দ্য ম্যানেজমেন্ট ডিড নট ফাইন্ড হিম সুইটেবল ফর দ্য পোস্ট। অর্থাৎ এখানে সুইটেবল মানে বুঝতেই পারছো যে এমন কাউকে যোগ্য কাউকে পাচ্ছে না, তাই না? ম্যানেজমেন্ট কোনো যোগ্য কাউকে পাচ্ছে না যে সে হচ্ছে এর জন্য ফিট হবে। তার মানে এখানটাই এই ওয়ার্ডের মানে হচ্ছে ফিট, এটার মানে হচ্ছে ফিট। আচ্ছা হি ওয়াজ নট এবল টু অ্যারেঞ্জ অল হিজ, অ্যারেঞ্জ, এবার দেখতে হবে যে অ্যারেঞ্জটা আমায় কি করতে, টু অ্যারেঞ্জ, হি ওয়াজ নট এবল টু অ্যারেঞ্জ অল হিজ বিলঙ্গিংস ইনটু ওয়ান সুটকেস। এখানটাও আমরা দেখতে পাচ্ছি যে সুটকেসের মধ্যে জিনিসগুলোকে আর কি প্লেস করতে হবে, তার মানে কি এটাও তো ফিট অপশনেই আসছে না, ফিট করতে পারছে না। তাহলে এখানটায় আমরা প্রথমে যদি অপশনে দেখি, তাহলে প্রথমে আছে গুড, তাহলে গুড তো প্রথম দুটো ক্ষেত্রে হবে না, কোনোটা ক্ষেত্রে হচ্ছে না। এটা আমরা বলতে পারি ডিড নট ফাইন্ড হিম গুড ফর দ্য জব, গুড হয় না ব্যাপারটা, ওয়ার্ডটা। আচ্ছা অ্যাপ্ট ফর দ্য জব হতে পারে, কিন্তু অ্যাপ্ট কি এখানে হবে, হবে না। ফিট ওয়ার্ডটা দেখতে পাচ্ছি এখানেও হচ্ছে এখানেও হচ্ছে, দুটোতেই কিন্তু ফিট ওয়ার্ডটা কিন্তু অ্যাপ্লাইড হচ্ছে, তাহলে ফিটটা আনসার হয়ে যাবে। এরপর হচ্ছে ক্র্যাম। তো হোয়াট ডু মিন বাই ক্র্যাম, তাহলে ক্র্যাম বলতে কি বোঝো? তাহলে ক্র্যাম ওয়ার্ডটাও কি এখানে হবে স্যার? তাহলে ক্র্যাম মানে হচ্ছে ঠেসে ঠেসে ভরা, তাহলে ক্র্যাম ওয়ার্ডটা মানে ঠেসে ঠেসে কোনো কিছুকে ভরা, এটা কিন্তু এই সেকেন্ড সেন্টেন্সে অ্যাপ্লিকেবল হচ্ছে, কিন্তু এখানটায় কিন্তু অ্যাপ্লিকেবল হচ্ছে না, তাহলে এটাও হচ্ছে না। বোঝা গেল? এইরকম হচ্ছে আমাদের এই 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 যে টাইপটা দিয়েছে, এই টাইপটা কিন্তু নতুন টাইপ, ঠিক আছে? প্রথমটা যেটা দিয়েছিল এটাও নতুন টাইপ। নেক্সট হচ্ছে দেখো, নেক্সট হচ্ছে কি 6 নম্বরটা, সেটা হচ্ছে কি আইডেন্টিফাই দি ইনকারেক্ট পেয়ার, কোনটা এর মধ্যে ভুল আছে। প্রথমে বলেছে হচ্ছে কিডনি ডিজিজ, ঠিক আছে, তাহলে কিডনি ডিজিজ হচ্ছে কি, তা বলছে কিডনি, কিডনি মানে হচ্ছে নেফ্রন, ঠিক আছে, তাহলে এই কিডনি ডিজিজ হচ্ছে কি নেফ্রোলজিস্ট বলা হয় আর কি, ঠিক আছে, কিডনি রিলেটেড যদি ডিজিজ আর কি করে, বুঝেছো? আচ্ছা তাহলে এখানে পাশে আছে কি ইউরোলজিস্ট, তাহলে ইউরোলজিস্ট কি করে? ইউরোলজি বলতে কি বলা, ইউরোলজি মানে হচ্ছে আমরা জানি যে একজন মেডিকেল ডক্টর যিনি হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট, মানে ইউরিনারি ট্র্যাক্ট ব্যাপারটা দেখে, ইউরিনারি ট্র্যাক্ট দেখে, ঠিক আছে, কিন্তু ডিজিজ গুলোকে দেখে কিন্তু নেফ্রোলজিস্ট, ঠিক আছে। এবার 2 নম্বরটা দেখি, ব্লাড রিল, মানে এই পেয়ারটা হচ্ছে না, ভুল আছে। আচ্ছা মানে ভুল আছে কিন্তু, মানে হচ্ছে না মানে ভুল আছে, আনসারটা এখানে ইনকারেক্ট পেয়ার হিসেবে চেয়েছে, তাহলে আমরা আনসারটা কিন্তু এটাই হবে, অপশন এ। আর পরেরগুলো দেখি। আচ্ছা ব্লাড আছে মানে হচ্ছে হেইমা, হেইমা মানে হচ্ছে ব্লাড, এই যে হেইমা আছে মানে ব্লাড, এটা দেখা দরকারই নেই। আচ্ছা ডিজিজেস অফ দ্য স্টমাক, স্টমাক মানেই হচ্ছে আমরা গ্যাস্ট্রো, পাকস্থ রিলেটেড, তাহলে বলেছে গ্যাস্ট্রো এন্টেরোলজিস্ট, তাহলে ইনি হচ্ছেন স্টমাক নিয়ে কাজ করেন। আচ্ছা ক্যান্সার মানে অঙ্ক, অঙ্ক মানে হচ্ছে ক্যান্সার, আর লজিস্ট, আচ্ছা লজিয়া মানে কিন্তু স্টাডি, লজিয়া মানে হচ্ছে স্টাডি, ঠিক আছে, তাহলে কি হয়ে গেল, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারছো কিভাবে আমরা কোশ্চেন গুলোকে সলভ করব এবং যাতে আমরা ম্যাক্সিমাম আনসার কিন্তু করে আসতে পারবো। এবার 7 নম্বর কোশ্চেনটা দেখি, সেটা হচ্ছে কি আমাদের সিনোনিম, সেটা হচ্ছে কি অ্যাডজাঙ্ক্ট, ঠিক আছে। এই অ্যাডজাঙ্ক্ট ওয়ার্ডটার মানে হচ্ছে দেখো অ্যাডজাঙ্কটাস, এটা হচ্ছে অ্যাডজাঙ্কটাস থেকে তৈরি হচ্ছে, অ্যাডজাঙ্কটাস মানে হচ্ছে কি অ্যাড জয়েন, মানে জয়েন করা, ঠিক আছে, অ্যাড জয়েন, ঠিক আছে। তাহলে এখানে বলেছে অ্যাডজাঙ্ক্ট মানে হচ্ছে কি অ্যাড জয়েন, মানে আমি অ্যাড করব, তাহলে বুঝতেই পারছো অ্যাড করা মানে হচ্ছে কি অ্যাডিশনাল, যোগ করা। অ্যাডমনিশ মানে কাউকে তিরস্কার করা, স্কোল্ড। আচ্ছা অ্যামরফাস মানে অনিয়তাকার,
যার কোনো আকার নেই। আচ্ছা, অ্যাম্বিগুয়াস মানে যা দুটো মিনিং থাকবে, যার মধ্যে দুটো মিনিং থাকবে, একটা হচ্ছে বাহ্যিক, একটা হচ্ছে অভ্যন্তরীণ। তোমরা যারা ম্যাকবেথ পড়েছো তারা অল্প বিস্তর জানো যে যারা উইচ গুলো ছিল, ডাইনি গুলো ছিল, যারা ডাইনি গুলো ছিল, সেই ডাইনি গুলো কিন্তু আমাদের অ্যাম্বিগুয়াস ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলতো। ঠিক আছে, তো এই ডাইনি গুলো হচ্ছে অ্যাম্বিগুয়াস ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলতো, তাই জন্য এটা অ্যাম্বিগুয়াস, অর্থাৎ যার দুটো করে মিনিং থাকবে। আচ্ছা, এরপরে আমরা দেখবো পরের কোশ্চেন, সেটা হচ্ছে কি সাইড, CHID, সাইড। ঠিক আছে, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ আ অ্যান্টোনিম। দেখো অ্যান্টোনিম এটা হচ্ছে বিপরীত শব্দ বলেছে। চাইড মানে হচ্ছে কি তিরস্কার করা। ঠিক আছে, চাইড মানে হচ্ছে তিরস্কার করা, তাহলে মানে রিবিউক বলতে পারি বা ক্রিটিসাইজ এগুলোকে বলতে পারি। ঠিক আছে, তাহলে এটা চাইডেন থেকে তৈরি হচ্ছে, দরকার নেই, চাইডটা মনে রাখবে তিরস্কার করা। ঠিক আছে, রিভিউ। তাহলে এর অপশনটা দেখো, স্কোল্ড মানে হচ্ছে কি তাই তিরস্কার করা, চ্যাস্টাইজ মানে হচ্ছে কারণ সতীর্থ বা কিছুতে পরিণত করা। আচ্ছা, চাইড মানে তিরস্কার করছে, তাহলে অপোজিট কি হয়ে যাবে, প্রেইজ করা। ঠিক আছে, প্রেইজ করা। আচ্ছা, এরপরে ওয়ার্ডটা রয়েছে অ্যারেইন। ঠিক আছে, হোয়াট ইজ অ্যারেইন? অ্যারেইনমেন্ট হচ্ছে অভিযুক্ত করা, কাউকে অভিযুক্ত করা, বুঝতে পেরেছো, কাউকে অভিযুক্ত করা। তার মানে ব্লেম করা, অ্যাকিউজ করা, ব্লেম বা অ্যাকিউজ বলতে পারি। হয়ে গেল। এরপরে বলেছে খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন, সেটা বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব মানে দেখো লুক ভার্ব, লুক ভার্ব হচ্ছে মেন ভার্ব হিসাবে কাজ করে আমরা জানি। আচ্ছা, ক্যানটা হচ্ছে মেন, এটা হচ্ছে মোডাল অক্সিলিয়ারি ভার্ব, এর নামের মধ্যে শুধুমাত্র অক্সিলিয়ারি। ঠিক আছে, আচ্ছা, টেক ভার্বটা হচ্ছে মেন ভার্ব হিসাবে কাজ করতে পারে। আচ্ছা, ডু ভার্ব হচ্ছে আমাদের অক্সিলিয়ারি ভার্ব হিসাবে কাজ করে এবং মেন ভার্ব হিসাবে কাজ করে, কিন্তু একমাত্র অক্সিলিয়ারি ভার্ব হিসাবে কাজ করতে পারে একটাই হচ্ছে, সেটা হচ্ছে মোডাল অক্সিলিয়ারি ভার্ব, যাকে ক্যান বলবো। এবার মোডাল অক্সিলিয়ারির মধ্যে আমরা আরেকটু জিনিস বলি, এটা একটু তলিয়ে দেখলে দেখা যাবে যে মোডালের মধ্যে একটা সেমি মোডাল আছে, সেমি মোডাল অক্সিলিয়ারি, যারা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব প্লাস অক্সিলিয়ারি ভার্ব উভয় হিসাবে কাজ করতে পারে। তার মধ্যে কারা রয়েছে, নিড, ডেয়ার এবং ইউজ টু, এই তিনটে রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে সেমি মোডাল অক্সিলিয়ারি ভার্ব, তিন রকম ভাবে কাজ করতে পারে, নিড ভার্ব, ডেয়ার ভার্ব, ইউজ টু ভার্ব। ঠিক আছে, তো যাই হোক, এখানে সেটা দেয়নি, আমি বলে দিলাম, এরা কিন্তু প্রিন্সিপাল এবং অক্সিলিয়ারি দু রকম ভাবে কাজ করতে পারে। আচ্ছা, তাহলে হয়ে গেল আমাদের এটা। এরপরে চলে আসি আমরা, দেখো এই যে সেফোলজিস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রতি বছরই আসে। ঠিক আছে, সেফোলজিস্ট অনেকবার প্রিভিয়াস ইয়ার এসছে। সেফোলজিস্ট হচ্ছে কি, যে হচ্ছে আমাদের ভোটিং প্যাটার্ন নিয়ে আলোচনা করে, মানে বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল স্টাডিজ করে, ভোটিং প্যাটার্ন অফ দ্য ইলেকশন বা ইন ইলেকশন কাজ করে, সে হচ্ছে সেফোলজিস্ট। ঠিক আছে, সেফো মানেই হচ্ছে তাই ইলেকশন ভোটিং প্যাটার্ন, সেগুলো আর কি হয়। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো বলেছে চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস টু ইন অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। এটা মোটামুটি তোমরা পারবে। অ্যাক্টিভ ভয়েস যে বলে, অ্যাকচুয়ালি এটা তোমার ডিরেক্ট স্পিচ ইনডিরেক্ট স্পিচ বলেছিল, এটা অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস হিসেবে লিখেছিল পরীক্ষাতে। মাই ডটার এক্সপ্রেসড হার প্রেফারেন্স ফর হিস্ট্রি ওভার ইংলিশ। তাহলে প্রথমত এখানটাতে হচ্ছে এক্সপ্রেসড কে, এটা তো ইনডিরেক্ট স্পিচে আছে, এটা ডিরেক্ট স্পিচে করতে হবে। তাহলে প্রথমত আমরা এক্সপ্রেসটাকে করব, কি করব, এক্সপ্রেসটাকে কি করব আমরা, এক্সপ্রেসকে আমরা যেহেতু পাস্ট টেন্সে রয়েছে, তাহলে এখানে সেজ গুলোকে আউট করব, সেজ আছে এখানে টেলস আছে, এগুলো দুটো হবেই না। ঠিক আছে, এই দুটো হবেই না, আমার প্রথমে এলিমিনেটেড হয়ে গেল। এরপরে হচ্ছে দেখো, টোল্ড আমরা তখনই আনতে পারবো যখন সেট টু থাকবে, সেট টু যখন আমাদের থাকবে, তাহলে ডিরেক্ট আমি টোল্ড লিখতে পারবো না। ঠিক আছে, তাহলে আমাদের বুঝতেই পারছি আমরা অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, মাই ডটার সেড আই। আচ্ছা, এবার মনে রাখতে হবে এখানে হার প্রেফারেন্স বলেছে। ঠিক আছে, হার প্রেফারেন্স, মাই ডটার যেহেতু বলছে হার প্রেফারেন্স, তাহলে এখানে কিন্তু আরটা আই হয়ে যাচ্ছে, আই প্রেফার হিস্ট্রি ওভার ইংলিশ। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখো নাম্বার 12, সেখানে কি বলছে, আমাদের অ্যাপ্রোপ্রিয়েট গ্রুপ অফ ওয়ার্ডস আবার একই রকম ভাবে আমাদের ব্যবহার করতে হবে। দেখো, হি হ্যাজ ড্যাশ মেটিকুলাস ইন ড্যাশ দ্য প্রজেক্ট অ্যান্ড ড্যাশ টু রাইজ টু ইন ইরেগুলারিটিস। অর্থাৎ বলছে যে এখানে অপশনগুলোকে ফিল করতে হবে। দেখো, হি হ্যাজ, প্রথমটা অপশনে আসি, হি হ্যাজ নট বিং, এটা কোনো টেন্সের মধ্যেই পড়ছে না, তাহলে এটা আমাদের এলিমিনেটেড হয়ে গেল। আচ্ছা, হি হ্যাজ নট মেটিকুলাস, প্রথমত তোমাকে চিন্তা হবে মেটিকুলাস হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হতে গেলে এর আগে একটা বিন লাগবে, নট, যেহেতু হ্যাজ আছে
হ্যাজ এর পরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসে, তাই জন্য এখানে বিন আসতে হবে। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। আর দেখা দরকারই নেই, ঠিক আছে। আর এখানে দেখো ইন আছে, ইন আছে, তার মানে প্রেপোজিশনাল অবজেক্ট কি হবে, জেরান্ড হবে। তাহলে জেরান্ড একমাত্র কোন ফর্মে রয়েছে, ওভারসিং। ব্যাস, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। আর দেখা দরকার হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে নাম্বার 13 দেখো, উই নিড টু ড্যাশ দিস ম্যাটার লুক ইনটু, অর্থাৎ উই নিড টু লুক ইনটু মানে হচ্ছে কি কি করা, ইনভেস্টিগেট করা। লুক ইনটু মানে ইনভেস্টিগেট করা, না আমাদেরকে আরো বেশি করে ইনভেস্টিগেট করতে হবে এগুলোকে। তাহলে ইনভেস্টিগেট করা, লুক ইনটু মোর থরলি, ঠিক আছে, আরো বেশি বেশি করে দেখতে হবে। নাম্বার 14 এর দেখো, তোমরা মনে করতে পারছো এই ওয়ার্ডটা আমরা পড়েছিলাম পেপারে, ক্লিয়ার পয়েন্ট, মনে পড়ছে? মডার্ন ক্লিয়ার পয়েন্ট, এই ওয়ার্ডটা পড়েছিলাম, ঠিক আছে, ক্লিয়ার পয়েন্ট। এই ক্লিয়ার পয়েন্ট কেন দিল? তাহলে ক্লিয়ার অর্থাৎ এই যে CLAIR, ক্লিয়ার, ক্লিয়ার মানে হচ্ছে ক্লিয়ার। আচ্ছা, এই যে ভয়েন্স, এই ভয়েন্স মানে কি, ভয়ার অর্থাৎ VOIR, ভয়ার মানে হচ্ছে সি, মানে ক্লিয়ার, ওয়ান হু ক্যান সি ক্লিয়ারলি, যে খুব ভালোভাবে দেখতে পায় জিনিসটা, অর্থাৎ যারা ভবিষ্যৎটাকে খুব ভালোভাবে দেখতে পায়, তাকে আমরা কি বলবো? এদের মধ্যে কার প্রফেশন হচ্ছে ভবিষ্যৎ দ্রষ্টা বা ভবিষ্যৎদানী করা, কার? সে হচ্ছে অ্যাস্ট্রোলজার। এটা হচ্ছে জ্যোতির্বিদ, ফিজিসিস্ট আছে, অ্যাস্ট্রোনট আছে, ঠিক আছে, এগুলো তোমরা আশা করি জানো, ঠিক আছে। অ্যাস্ট্রোনমার জানো, জ্যোতির্বিদ আর কি, ঠিক আছে। তো এগুলো আছে, অ্যাস্ট্রোনমি তোমরা যখন জানো নিশ্চয়ই ওটা জানবে, অ্যাস্ট্রোনমার কাকে বলে, জ্যোতির্বিদ বা নক্ষত্রবিদ, ঠিক আছে, নক্ষত্র বিজ্ঞানী আর কি, যাই হোক। আচ্ছা, ফিজিস্ট যেগুলো হয় আর কি, ঠিক আছে, অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে কি কাজ করে, ঠিক আছে, নববস্তু বিদ্যা আর কি আগে, সরি, ঠিক আছে, বা কসমোলজি এসব নিয়ে আলোচনা করে। আচ্ছা, এরপরে হচ্ছে নাম্বার 15 দেখি কি বলেছেন। আচ্ছা, বলেছে একই হয়েছে ইটালিসাইজড একটা ওয়ার্ড, সেই যেটা বলেছিলাম আবার দিয়েছে এখানটা দেখো, ওয়ান শুড নট ইন্টারফেয়ার ইন দ্য পার্সোনাল। এই যে পার্সোনাল দেখতে পাচ্ছ আশা করি, এই যে বলেছিলাম না হোমোনিম, প্যারোনিম, হোমোফোন থেকে প্রশ্ন দিয়েছে, এই যে দেখো পার্সোনাল, ওয়ান শুড নট ইন্টারফেয়ার ইন দ্য পার্সোনাল অ্যাফেয়ার্স অফ আদার্স, একদম ঠিক আছে, পার্সোনাল ব্যবহারটা ঠিক আছে। এবার দেখি দ্য পার্সোনাল ইন দ্যাট কোম্পানি, তাহলে কোনো কোম্পানিতে তো পার্সোনাল ব্যাপারটা হয় না, এটা হয়ে যায় পার্সোনেল। কোনো কোম্পানি যে কাজ করে পার্সোনেল, বা কোনো ডিফেন্স স্টাফ যারা হয় তাদেরকে আমরা পার্সোনেল বলে চিহ্নিত করি, ঠিক আছে। এটা কিন্তু হোমোনিম, হোমোফোন, প্যারোনিম থেকে প্রশ্ন দিয়েছে। তাহলে এটা ডিফেন্স পার্সোনেল হতে পারে, কোম্পানির কোনো পার্সোনেল হতে পারে, তাহলে এইখানটাতে কিন্তু প্লেসমেন্টটা ঠিকঠাক হয়নি। তার মানে অনলি ওয়ান ইজ কারেক্ট, মানে প্রথমটা। এরপরে চলে যাই পরেরটাতে, কি বলছে নাম্বার 16, কি বলছে দেখো, বলছে যে চুজ দ্য কারেক্ট অপশন টু ফ্রেম আ কোয়েশ্চেন, ইন্টারোগেটিভ কোয়েশ্চেন করতে হবে, ঠিক আছে, কোনটার মাধ্যমে? আই আস্কড হিম ওয়াই হি ওয়াজ নট ইন দ্য ক্লাস। দেখো এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা দুরকম প্রশ্ন করতে পারি, ঠিক আছে, ন্যারেশন চেঞ্জে একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন করতে পারি, আর একটা WH কোয়েশ্চেন করি। তাহলে এখানে WH কোয়েশ্চেন, কারণ এখানে ওয়াই আছে। এবার দেখো কোনটা হবে, আই আস্কড হিম, তাহলে আই আস্কড হিম সব জায়গায় রয়েছে, আই আস্কড হিম, ঠিক আছে। এবার ওয়াই হি ওয়াজ নট ইন দ্য ক্লাস, ওয়াই হি ওয়াজ নট ইন দ্য ক্লাস, এইখানটা আমাদের দেখতে হবে যে কোনটা হচ্ছে ওয়াই, মানে ওয়াই। এবার দেখো ওয়াই ইউ নট, এটা তো প্রথমে হবেই না, কারণ এখানে কোনো ভার্বই নেই, তাহলে এখানে কোনো হবেই না। আই আস্কড হিম ওয়াই ইউ আর নট, তাহলে ওয়াই ইউ আর নট তো হয় না, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সে আগে হচ্ছে ভার্ব বসে, তারপরে হচ্ছে সাবজেক্ট বসে, তাহলে ইউ আর নট তো হবে না। আচ্ছা, আই আস্কড হিম হোয়াই ইউ আর নট, একই রকম হবে, এটাও হবে না। নাম্বার 4 ইজ দ্য কারেক্ট আনসার, হোয়াই আর ইউ, ঠিক আছে। আর যেহেতু এখানে প্রোনাউন আছে, প্রোনাউনের পরে নট বসেছে, ঠিকই আছে। নাউন হলে আগে বসতো, প্রোনাউন হয়েছে আছে বলে নটটা পরে বসেছে, ব্যাস। এরপরে দেখো ভিকারিয়াস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নাম্বার 17 হচ্ছে ভিকারিয়াস, ঠিক আছে। ভিকারিয়াস মানে হচ্ছে কি ইনডিরেক্টলি কোনো কিছু বলা কাউকে, ঠিক আছে, অর্থাৎ তুমি কাউকে তিরস্কার করছো বা ট্রাইট অ্যাবিউজ, ঠিক আছে, এরকম করছো, ট্রাইট, ঠিক আছে, ট্রাইট অ্যাবিউজ, ঠিক আছে, সবটাই হচ্ছে তুমি কি ইনডিরেক্ট ওয়েতে বলছো, তার মানে এটা হচ্ছে ইনডিরেক্ট ওয়েতে কোনো কিছুকে বলা, ঠিক আছে। এরপরে হচ্ছে কি ভিটুপারেটিভ, অর্থাৎ এখানে আরেকটা ওয়ার্ড প্রথমে দেখতে পাচ্ছ ভিটুপারেটিভ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড ভিটুপারেটিভ, ঠিক আছে। ভিটুপারেটিভ মানে হচ্ছে কি গালা, মানে তুমি কাউকে নিন্দাপূর্ণ বাক্যে কাউকে কিছু বলছো, মানে খুব তাকে নিন্দা করছো, ঠিক আছে, এরকম। আর আইসোলেটেড মানে একাকি করে দেওয়া যায় হোক, সেটা জানো তোমরা।
আচ্ছা, এবার বলেছিলাম যে এটা অড ওয়ান আউট থেকে প্রশ্ন আসে, দেখেছো এসছে অড ওয়ান আউট থেকে, এবছর প্রশ্ন এসেছিল। পিক আউট দ্য ওয়ার্ড দ্যাট ইজ নট সিমিলার, নট সিমিলার মানে অড ওয়ান আউট। পন্ড, ওয়াটার বডি, লেক, স্ট্রিম, তার মানে এখানটা দেখতে পাচ্ছি পন্ডে জলটা স্থির অবস্থায় থাকে, ওয়াটার বডিতেও স্থির অবস্থায় থাকে, লেকেও স্থির অবস্থায় থাকে, স্ট্রিম মানে হচ্ছে প্রবাহ, নদী, নদীর প্রবাহ বয়ে যায়, তাহলে এটা অড ওয়ান আউটে এটা হবে। সবাই হচ্ছে সবগুলো হচ্ছে কন্টেন্ট, আর এটা হচ্ছে এটা কি প্রবাহমান, ঠিক আছে, ফ্লোয়িং এটা। আচ্ছা 19-এ আবার একটা তোমাদের হোমোনিম পেরোনি হোমোফোন থেকে প্রশ্ন দিয়েছে, দেখো আই অ্যাম ইনডেটেড টু মাই ফ্রেন্ডস ওয়াইজ। আচ্ছা ওয়াইজ এর পরে কি হবে, এটা হচ্ছে কাউন্সেল। হোয়াট ইজ কাউন্সেল? কাউন্সেল মানে হচ্ছে অ্যাডভাইস, তার মানে কাউন্সেল হবে, ACL, অপশন ডি। দেখো চারটে অপশন দিয়েছে, দেখো কিরকম ভাবে। আচ্ছা এরপরে চলে যায় হচ্ছে এটা। আচ্ছা ওয়ান শুড পারসু ওয়ান স্টাডিজ, তাহলে বুঝতেই পারছো ওয়ান শুড বি সাবস্টিটিউটেড বাই ওয়ান্স। এটা প্রথমে একটা ওয়ান থাকলে ওয়ান্স দিয়ে ব্যাপারটা করতে হয়, পজিটিভ কেস হচ্ছে ওয়ান্স হয়। আচ্ছা ওয়ান শুড পারসু বানানটা হচ্ছে PURSUE, পারসু। এবার দেখো আবার একটা প্রশ্ন দিয়েছে সেই একই রকম ইটালিসাইজড ওয়ার্ড দিয়ে, দ্য পুলিশ আর ট্রাইং টু কন্ট্রোল দ্য ক্রাউড, আর জাঙ্ক ফুড মে হ্যাভ, এই দুটো ওয়ার্ডকে রিপ্লেস করতে হবে একটা ওয়ার্ড দিয়ে। তাহলে দেখো ট্রাইং টু কন্ট্রোল আর কন্টেন মানে হচ্ছে কি কাউকে কোনো একটা জায়গায় আবদ্ধ করে দেওয়া, ঠিক আছে, এ হচ্ছে কন্টেন। তাহলে কন্টেনমেন্ট জোন তোমরা শুনেছো কোভিড এর সময় কন্টেনমেন্ট জোন, তাহলে একটা জায়গায় মানুষকে কন্টেন করে দেওয়া, তাহলে কন্টেন্টটা হচ্ছে কিন্তু এখানে হচ্ছে। আচ্ছা জাঙ্ক ফুড মে কন্টেন, এটা তো বুঝতেই পারছো ধারণ করা, ঠিক আছে, তাহলে এই সিটা হয়ে যাবে আনসার। আর ইনকর্পোরেট তো দুটোর ক্ষেত্রে হচ্ছে না অ্যাপ্লিকেবল, ব্লেম তো হবেই না। আচ্ছা চেক করতে পারি প্রথমটা, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু হচ্ছে না, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। আবার একটা দেখো দিয়েছে একই ধরনের, অর্থাৎ এই ইটালিসাইজড এই যে ওয়ার্ডটা, অর্থাৎ এটা কিন্তু সিনোনিমের আর একটা ভাগ, এটা কিন্তু নতুন কিছু নয়, এটা সিনোনিমের আর একটা ভাগ, ঠিক আছে, কিন্তু সিনোনিম না বলে এরকম ভাবে দিয়েছিল, আই অ্যাপ্রিসিয়েট হিজ এক্সুবারেন্ট নেচার। এক্সুবারেন্ট ওয়ার্ডটাকে রিপ্লেস করতে হবে, আর এভরিওয়ান এট দ্য পার্টি ওয়াজ ইন আ ফেস্টিভ মুড, তাহলে ফেস্টিভ এবং এক্সুবারেন্ট এই দুটো ওয়ার্ডকে আমাদের রিপ্লেস করতে হবে। হোয়াট ইজ এক্সুবারেন্সি? এক্সুবারেন্ট হচ্ছে যে প্রচন্ড সমৃদ্ধ বা প্রচন্ড আর কি ওয়েলদি, অ্যাফ্লুয়েন্ট, ঠিক আছে, বা প্লেন্টি বলতে পারি, ঠিক আছে, প্রফিউজ মানে উচ্ছ্বসিত হওয়া, এটা হচ্ছে এক্সুবারেন্ট। আচ্ছা ফেস্টিভ মানে হচ্ছে প্রচন্ড আনন্দপূর্ণ ভাবে। আচ্ছা এক্সাইটেবল, এক্সাইটমেন্ট তো যে কোনো সময় হতে পারে, কিন্তু আমি এক্সাইটমেন্ট যে কোনো সময় হতে পারে। আচ্ছা এক্সরবিটেন্ট মানে হচ্ছে অত্যধিক, এক্সরবিটেন্ট ফেয়ার, ঠিক আছে, ভাড়া, গাড়ি ভাড়া বা কিছু, এক্সরবিটেন্ট ফেয়ার বলতে পারি আমরা। আচ্ছা অত্যধিক, অত্যাধিক নয় অত্যধিক, আকার নেই কিন্তু। আচ্ছা এবুলিয়েন্ট, এবুলিয়েন্ট মানে হচ্ছে এই এই দুটো ওয়ার্ডকে রিপ্লেস করবে এবুলিয়েন্সি। এবুলিয়েন্স মানে হচ্ছে উদ্দীপন, মানে হচ্ছে প্রচন্ড মানে এক্সিলারেটেড, তাকে বলা হয় এবুলিয়েন্ট। আচ্ছা এরপরে আরেকটা ন্যারেশন দিয়েছেন, আমি আর করছি না, এটা তোমরা করতে পারবে। আচ্ছা ইট ইজ বেস্ট নট টু ডিলে, কেন নট ডিলে করা উচিত নয়? কারণ মানে যে ডিলে করে তার মানে কি স্টিচ ইন টাইম সেভস 9, এটা সময় ঠিক সময় করা। আচ্ছা এটা আমি আর বললাম। আচ্ছা সাবজাংটিভ মুড থেকে দিয়েছিল, সাবজাংটিভ মুড কোথায় করে? যখন আমরা কোনো ইমাজিনেশন বোঝাই, অর্থাৎ কোনো কল্পনা বা কিছু বোঝাই, মানে যেটা কোনো বাস্তবিক কোনো বা ভিত্তি নেই, ঠিক আছে, সবটাই আমরা পুরো হচ্ছে হাইপোথেটিক্যাল সিচুয়েশনের মধ্যে ফেলি। যেমন ধরো আই আই উড শিওরলি গো দেয়ার ইফ আই কুড, যদি আমি যেতে পারতাম তাহলে আমি শিওরলি যেতাম, এই ধরনের কিছু যদি হয় তাহলে মনে রাখবে এগুলো সবসময় সাবজাংটিভ মুডেই হয়, কারণ এখানে উইশ বা ডিজায়ার বোঝায়, উইশ বা সাজেশন, ডিজায়ার এগুলোকে বোঝানো হয়, তাহলে এটা সাবজাংটিভ। এবার দেখি আমরা অন্যান্য ইয়ার 2022 কোশ্চেনে দেখো। আচ্ছা এই যে 2 নম্বর কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় হচ্ছে অ্যান্টি ক্যাঙ্গারু। হোয়াট ইজ অ্যান্টি ক্যাঙ্গারু? দেখো দুটো ওয়ার্ড হয়, সেটা হচ্ছে ক্যাঙ্গারু আর অ্যান্টি ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু ওয়ার্ড মানে ক্যাঙ্গারু তার মধ্যে যেমন তার বাচ্চাকে বয়ে নিয়ে যায়, ক্যাঙ্গারু ওয়ার্ড গুলো তার মধ্যে তার সিনোনিমকে বয়ে নিয়ে যায়, ঠিক আছে, ক্যাঙ্গারু ওয়ার্ড তার মধ্যে তার সিনোনিমকে বয়ে নিয়ে যায়। যেমন ধরো ফ্র্যাজাইলিটি, সবাই ওয়ার্ডটাকে দেখেছি, ফ্র্যাজাইলিটি, ঠিক আছে, ফ্র্যাজাইলিটি। ফ্র্যানজিবল, ঠিক আছে, দেখো ফ্র্যাজাইলিটি ওয়ার্ডটার মধ্যে দেখো একটা ওয়ার্ড তুমি পাচ্ছ FRAIL, ফ্রেল, দেখতে পাচ্ছ, ফাইল ফ্রেল। আচ্ছা এখান থেকে আমি FRAIL পাচ্ছি, আবার দেখো FRAGILE পাচ্ছি, তাহলে এই ফ্র্যানজিবল ওয়ার্ডটা থেকে দেখো
ফ্রেল ওয়ার্ড পাচ্ছি, আবার ফ্র্যাজাইল ওয়ার্ডটাও পাচ্ছি। তার মানে এই ফ্র্যাঞ্জিবল ওয়ার্ডটা হচ্ছে একটা ক্যাঙ্গারু ওয়ার্ড, যে তার মধ্যে তার সিনোনিমটাকে বয়ে নিয়ে যাচ্ছে। আর অ্যান্টি ক্যাঙ্গারু ওয়ার্ড হচ্ছে সে তার মধ্যে তার অপোজিট ওয়ার্ডটাকে বয়ে নিয়ে যাবে। যেমন কি একদম সহজ করে বলি, দেয়ার, দেয়ারের মধ্যে দেখো এখান থেকেই দেখো হেয়ার, এই টিটাকে বাদ দাও, দেখো হেয়ার তৈরি হচ্ছে, HERE। আচ্ছা, শি, এখান থেকেই দেখো হি তৈরি হচ্ছে, তার মানে এর অ্যান্টোনিমটা বয়ে নিয়ে যাচ্ছে। এখানেও দেখো তার অ্যান্টোনিমটা বয়ে নিয়ে যাচ্ছে, দেয়ার থেকে হেয়ার, শি থেকে হি বয়ে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যান্টি ক্যাঙ্গারু। ঠিক একই রকম ভাবে এই বছর যেটা প্রশ্ন এসেছিল সেটা হচ্ছে কোভার্ট। কোভার্ট এই ওয়ার্ডটা দেখো, COVERT, কোভার্ট। তাহলে কোভার্ট মানে কি? কোভার্ট মানে আমরা জানি যেটা নট ওপেনলি, মানে যেটা সিক্রেট, সিক্রেট। আর এই ওয়ার্ডটাকে তুমি ওভার্ট, এখান থেকে একটা ওভার্ট তৈরি হচ্ছে, ওভার্ট। এটা হচ্ছে নট কনসিলড, ঠিক আছে, মানে ওপেন, মানে কনসিলার থাকছে না। এবার কি এখান থেকে বলেছিল এর সিনোনিম বের করতে, তাহলে কোভার্ট হবে হচ্ছে আমাদের সিক্রেট, এই এটা দিয়েছিল। আচ্ছা, এটা হলো। আচ্ছা, এগুলো তোমরা আশা করি পারবে। হু হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এগুলো প্যাসিভ ভার্ব, এগুলো খুব ইজি। আচ্ছা, কোনটা কোন, হুইচ পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ ইজ, অ্যাডজেক্টিভ কোন পার্টস অফ স্পিচ, অ্যাডজেক্টিভ কাজ করে হচ্ছে অ্যাডজেক্টিভ এর মতো, ঠিক আছে, বা নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে, কিন্তু অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা তো একটা নাউন। খুবই ট্রিকি কোয়েশ্চেন এগুলো, ঠিক আছে, মানে জাস্ট একটু যদি ভুল হয় ব্যাপারটা ভুল হয়ে যাবে। আচ্ছা, ফিলান্থ্রপিস্ট এগুলো। আচ্ছা, যে কথা বলে অনবরত তাকে কি বলা হয়, লোকাসিয়াস। আচ্ছা, এগুলো তোমরা জানো। আচ্ছা, ডু অর ডাই, ধরো এখানে বলেছে কি হোয়াট টাইপ অফ সেন্টেন্স, এই যে সেন্টেন্স টাইপ বলেছে ডু অর ডাই, তাহলে দেখো অর দিয়ে যুক্ত করেছে, মানে এটা দুটো, এখানেও প্রিন্সিপাল ক্লজ, এখানেও প্রিন্সিপাল ক্লজ, মানে কোঅর্ডিনেট ক্লজ তৈরি করেছে, তার মানে হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। মানে মাঝখানে যদি কোঅর্ডিনেটিং কনজাংশন থাকে, কোঅর্ডিনেটিং কনজাংশন থাকে, তাহলে সেটা কম্পাউন্ড সেন্টেন্স হবে, কম্পাউন্ড সেন্টেন্স হবে। আর যদি মাঝখানে সাবঅর্ডিনেটিং কনজাংশন থাকে তাহলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স হবে। এই হচ্ছে পার্থক্য। এখানে দেখতে পাচ্ছি আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন রয়েছে। এই আরো ভালো করে বলতে গেলে কোঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যে অরটা হচ্ছে অল্টারনেটিভ কনজাংশন। এগুলো আমরা যখন ক্লাসে আরো ভালো বিস্তারিত ভাবে করতে পারবো, ঠিক আছে, এটা ছিল। আচ্ছা, আরো নতুন কিছু আমি যদি দেখে নিই। আচ্ছা, এই যে রিঅ্যারেঞ্জমেন্ট তোমাদেরকে বলেছিলাম, আমরা রিঅ্যারেঞ্জমেন্ট নিয়ে এসেছিল। এই যে রিঅ্যারেঞ্জমেন্ট দেখতে পাচ্ছ তোমরা, রিঅ্যারেঞ্জমেন্টে দেখো, আইনস্টাইন ওয়াজ অলদো আ গ্রেট সায়েন্টিস্ট উইক ইন অ্যারিথমেটিক রাইট ফ্রম হিজ স্কুল ডেজ। এখানে দেখো আমাদের সাজাতে বলেছে PQRS এ, তাহলে প্রথমত কোনটা হবে, আইনস্টাইন ওয়াজ, তাহলে পি দিয়ে শুরু যদি করি, দুটো অপশনে পি আছে, তারপরে আর আছে, পি এর পরে আর হবে না, তাহলে অলদোটা কোথায় গেল, তাহলে অলদোটা দিয়ে প্রথমে শুরু করি। এক নম্বর হচ্ছে এটা হবে, অলদো আ গ্রেট সায়েন্টিস্ট আইনস্টাইন ওয়াজ, এবার কিউর পরে পি, কিউর পরে পি মানে হচ্ছে প্রথম অপশনটা, ও কিউর পরে আরেকটা অপশন রয়েছে এটাও, তাহলে এই দুটো এলিমিনেটেড হয়ে যাচ্ছে। কিউর পরে পি দিলাম, এটা দিলাম। গ্রেট সায়েন্টিস্ট, অলদো আ গ্রেট সায়েন্টিস্ট আইনস্টাইন ওয়াজ উইক ইন অ্যারিথমেটিক, তাহলে আর আসবে, তাহলে আর কোথায় আছে, এটা অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, হয়ে গেল। আচ্ছা, এবার দেখো সাইন্টিফিক কিছু টার্মের উপর প্রশ্ন বলেছিলাম। দেখো, ক্রিয়েচার হ্যাভিং বোথ মেল অ্যান্ড ফিমেল অর্গানস, তাহলে আমরা জানি যে মেল অ্যান্ড ফিমেল অর্গান থেকে তাকে বলে হার্মাফ্রোডাইট, ঠিক আছে, হার্মাফ্রোডাইট বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এই যে নতুন কিছু কোয়েশ্চেন। আচ্ছা, এখানে দেখি, এই যে অ্যান অবস্টেট্রিশিয়ান, দেখো এই যে সাইন্টিফিক টার্মের অবস্টেট্রিশিয়ান, অবস্টেট্রিশিয়ান কি করে, যে প্রেগনেন্সি এবং চাইল্ড বার্থ নিয়ে কথা আলোচনা করে, ঠিক আছে, কাজ করে, সে হচ্ছে অবস্টেট্রিশিয়ান বলা হয়। আচ্ছা, আচ্ছা, আর একটা জিনিস দেখো, যেটা হচ্ছে এই সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম, অর্থাৎ কালেক্ট নাউনের মধ্যে সিঙ্গুলার থেকে প্লুরাল, এই ব্যাপারটা কিন্তু প্রচুর একটা প্রশ্ন করেছিল। যেমন হচ্ছে অ্যালামনি, কোনটা অ্যালামনাস আর অ্যালামনি, তাহলে অ্যালামনাস হচ্ছে সিঙ্গুলার আর অ্যালামনি হচ্ছে প্লুরাল, তাহলে কোনটা ওর মধ্যে প্লুরাল, তাহলে এই অ্যালামনিটা হচ্ছে প্লুরাল আর অ্যালামনাসটা সিঙ্গুলার, ঠিক আছে, এই ব্যাপারগুলো ছিল। তো এই ধরনের প্রশ্নপত্র এখানে মোটামুটি ছিল। আচ্ছা, আর একটা দেখো তোমরা, এই যে সুপারসিলিয়াস ওয়ার্ডটা পেয়েছিলে নিউজ পেপারে, বলেছিলাম নিউজ পেপারে দেখে রাখতে, সুপারসিলিয়াস দেখো ওয়ার্ডটা রয়েছে, ঠিক আছে, সুপারসিলিয়াস। তো এই ব্যাপারগুলো একটু ভালো করে দেখে রাখতে হবে, ঠিক আছে। সুপারসিলিয়াস মানে হচ্ছে কি, মানে ধরো, মানে এমন ভাবে সে বিহেভিয়ার করছে বা বিহেভ করছে যে সে যেন সবার সুপেরিয়ার, তাহলে সেটা হচ্ছে কি
হটি, উদ্ধত তাকে আমরা বলি। ঠিক আছে, আচ্ছা এবার হলো, আচ্ছা আর বলেছিলাম এটা হলো, আচ্ছা নার্সিজমটা কোথায় গেল? হ্যাঁ দেখো, ফর লাভ ফর ওয়ান সেলফ, যে নিজেকে ভালোবাসে, দেখো এই ওয়ার্ডটা পেয়েছিলে নার্সিজম, যে নিজেকে ভালোবাসে ওয়ার্ডটা ছিল তো নিউজ পেপারে হাইলাইটেড, দেখতে পাচ্ছ কেন? ওয়াই নিউজ পেপার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। ঠিক আছে, তোমরা এখানে ব্যাপারটা বুঝতে পারছো কিন্তু। এই হচ্ছে মোটামুটি আমাদের প্রশ্নগুলো আছে, বাদ বাকি তোমার প্রশ্নগুলো তোমরা বাড়িতে দেখবে। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারবে। এরকমই মোটামুটি প্রতি বছর প্রশ্নপত্র থাকছে। এবার আমরা কিছু মেন্স এর প্রশ্নপত্র দেখি যে প্রিভিয়াস ইয়ার কেমন থাকছে। 2022 যদি প্রশ্ন দেখি আমরা, 2022 তে দেখতে পাচ্ছ যে আমাদের যে এসে রাইটিংটা প্রথমে থাকছে 3টে টপিক, যেটা হচ্ছে মডার্ন লাইফ ইন দ্য শ্যাডো অফ দ্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আচ্ছা, রিপ্রেজেন্টেশন অফ ওমেন্স এম্পাওয়ারমেন্ট ইন লিটারেচার, সবসময় পড়ে ওমেন লিটারেচারটা, মানে এখানে কিন্তু ওমেন এম্পাওয়ারমেন্ট দেয়নি, লিটারেচারে কি হবে আর কি ওমেন এম্পাওয়ারমেন্টটা হচ্ছে। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে তোমরা বুঝতে পারছো বার্নিং ইস্যু, আমরা সমস্ত সবকিছুই এখন এআই দিয়ে রেগুলেটেড হচ্ছে। এরপরে দেখো হচ্ছে বলেছে সার্চ ইঞ্জিনস অন দ্য ইন্টারনেট সবসময় চিরাচরিত টপিক, লর্ড আর ইভল বা ডেভিল। এই তিনটা যে কোনো একটা তোমাকে লিখতে হবে এসে নিয়ে। তাহলে মোটামুটি বোঝা যাচ্ছে যে একটা বার্নিং ইস্যু অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স বেসড, আর দুটো কিন্তু ট্র্যাডিশনাল বেসড, দুটো ট্র্যাডিশনাল টপিক, বুঝতেই পারছো। তাহলে একটা তোমার কারেন্ট টপিক থাকবে, একটা ট্র্যাডিশনাল, দুটো ট্র্যাডিশনাল টপিক থাকবে, যে কোনো একটা লিখতে হবে। এরপরে দেখো রিপোর্ট রাইটিং এ দেখতে পাচ্ছি usefulness of making a year's internship in industry of compulsory part of college education, that is very relevant। কারণ এখনকার ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, কোনো যদি তুমি কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করতে যাও বা কিছু, তখন দেখা যাচ্ছে বেশিরভাগ জায়গায় ডিমান্ড করছে কোনো ফ্রেশারদের কাজে নিচ্ছে না। তাহলে এটা একটা কিন্তু বার্নিং ইস্যু এখনকার দিনে বা বার্নিং প্রবলেম, যে আমি নতুন, এই যে আমাকে আবার শিখিয়ে নিতে হবে, এই ব্যাপারটা অনেকেই কিন্তু এন্টারটেইন করছে না। তার মানে তাই জন্য বলছে যে কম্পালসারি হিসাবে সবাইকে ট্রেনিং দিতে হবে ইন্টার্নশিপের জন্য, ইন্ডাস্ট্রির কাজের জন্য। ঠিক আছে, তো সেটা কিন্তু একটা বার্নিং ইস্যু, সেখান থেকে রিপোর্ট রাইটিং লিখতে বলা হয়েছিল। তারপরে দেখো কম্পোজ লেটার, লেটার রাইটিং করতে বলেছে যে ডিরেক্টর জেনারেল বা এনসিসি রেজিমেন্টে লিখতে হবে, ইন্ডিয়ান আর্মি রেজিমেন্টে, যে এনসিসি ট্রেনিং আ পার্ট অফ এডুকেশন ইন স্কুল। তাহলে এনসিসি ট্রেনিংটা খুব ইম্পর্টেন্ট। দেখতেই পাচ্ছ সবই কিন্তু একটা বার্নিং ইস্যুর উপরে দিচ্ছে, কারণ এখন দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে যারা আর কি সেনাবাহিনীতে যোগদান করছে তাদের মধ্যে কোনো সিভিক সেন্স গুলো গড়ে উঠছে না, বা তারা কিভাবে কাজ করতে হয় সেই জিনিসগুলো কিন্তু তাদের, মানে যেগুলো হচ্ছে তোমার বাস্তবিক বুদ্ধি, সেগুলো কিন্তু গড়ে উঠছে না, সেটা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে হচ্ছে কি এডিটরের কাছে লিখতে হবে। ঠিক আছে, হাইলাইটিং দ্য ইনসিকিউরিটি ফেস বাই এলডারলি পিপল ইন ইন্ডিয়ান সোসাইটি। অর্থাৎ বেশিরভাগ তোমরা জানো যে প্রচুর পরিমাণে এক্সোডাস হচ্ছে, অর্থাৎ প্রচুর পরিমাণে দেশের লোক বাইরে চলে যাচ্ছে, এবং সেক্ষেত্রে তাদের মা বাবা, দ্য পেরেন্টস, তারা কিন্তু এখানে থাকছে। সেক্ষেত্রে তারা কি করছে, বেশিরভাগ ক্ষেত্রে ইনসিকিউরিটিতে ভুগছে, কারণ তারা বয়স হয়ে গেছে বা কিছু বৃদ্ধ বা কিছু, সবই বার্নিং ইস্যু কিন্তু এগুলো। তাহলে এই দুটো নিয়ে লিখতে দিই, একটা এডিটোরিয়াল লেটার লিখতে দিয়েছিল, আর একটা হচ্ছে কি দুটোই ফর্মাল লেটার, মানে দুটোই ফর্মাল লেটার লিখতে দিয়েছিল, মানে এই বছর কিন্তু ফর্মাল লেটারই ছিল। এরপরে দেখো একটা পেসিস রাইটিং দিয়েছে, এটা কি নিয়ে দিয়েছে, এটা তোমার লিটারেচার বেসড, এটা চসার নিয়ে দিয়েছে। ঠিক আছে, চসারের ওপরে দিয়েছিল, এটা দেখো ইংলিশ লিটারেচার যেটা বলেছিলাম। আচ্ছা, এরপরে দেখো দুটো ট্রান্সলেশন কোথাও দিয়েছিল, সেটা হচ্ছে দেখো এই যে, ঠিক আছে, রবীন্দ্রনাথ ধনীর সন্তান এরকম ভাবে ছিল আর কি, রবীন্দ্রনাথের উপরে এটা ছিল একটা, আর একটা ছিল হচ্ছে ধরো এই যে কোনো একটা করতে হয়েছে, দেখো এনি ওয়ান, দুটোর মধ্যে যে কোনো একটা। আর একটা হচ্ছে লবণ আইনের জন্য পিছাবনি বিখ্যাত, আইন অমান্য আন্দোলনের পিছাবনি, সেই পিছাবনি কাথি অঞ্চল অর্থাৎ তোমার পূর্ব মেদিনীপুরের জায়গা, তার উপর দিয়েছিল, যেখানে হচ্ছে বীরেন শাসমলের জন্ম বা কর্মস্থল, যেখানে কাজ করেছিল বীরেন শাসমল, সেটা নিয়ে দিয়েছিল। 2021-এও দেখতে পাবে একই রকম ভাবে। ঠিক আছে, লেটার রাইটিং এর ক্ষেত্রে দেখতে পাবো আমরা একটা, দুটোই দেখো দিয়েছে, হচ্ছে একটা হচ্ছে প্রিন্সিপাল অর্থাৎ ফর্মাল লেটার প্রিন্সিপালের কাছে, যে প্যান্ডেমিকের সময় অর্থাৎ কোভিড-19 এর সময় প্রচুর পরিমাণে টিউশন ফিস বাড়িয়ে দিয়ে দেওয়া হয়েছে, এটা নিয়ে। আর একটা দেখো একই রকম ভাবে এডিটোরিয়াল লেটার লিখতে বলা হয়েছে এডিটরের কাছে, যে কর্পোরিয়াল পানিশমেন্ট বা শারীরিক যে যে এই যে মারধর করার ব্যাপারটা আর কি, ঠিক আছে, শারীরিক পানিশমেন্ট। ঠিক আছে, তো এই ব্যাপারটা নিয়ে লিখতে বলা হয়েছিল, যে এটা খারাপ এডুকেশন ইনস্টিটিউশনে কি হবে দরকার, যে কর্পোরেট এই প্রোটেস্টিং আগেনস্ট কর্পোরিয়াল পানিশমেন্ট অর্থাৎ শারীরিক যে শাস্তি, এই ব্যাপারটার আগেনস্টে কি হবে আর কি ব্যাপারটা করা যায়, যেগুলো বন্ধ করতে হবে বা কিছু, এই নিয়ে লিখতে বলা হয়েছিল। এরপরে দেখো বলেছে যে রিপোর্ট রাইটিং বলেছিল যে কি, যে আমাদের গভর্নমেন্ট সেক্টরস ক্যান বি ডান, এই যে প্রাইভেটাইজেশন, গভর্নমেন্ট সেক্টর গুলোকে প্রাইভেটাইজেশন করতে হবে। অলরেডি তোমরা জানো যে গভর্নমেন্ট সেক্টর গুলো প্রাইভেটাইজেশন করা হচ্ছে, অলরেডি শুরু হয়েছে। ঠিক আছে, যাতে ভালোভাবে কাজকর্ম হতে পারে। তো এই প্রাইভেটাইজেশনটা কি হবে গভর্নমেন্ট সেক্টরে করা যেতে পারে ইন আ সেন্সিটিভ অ্যান্ড পারসেপটিভ ম্যানার আর কি, এটা।
আচ্ছা, আর একটা হচ্ছে এসে রাইটিং কি বলা হয়েছিল, দ্য মিনেস অফ স্মার্টফোন। দেখো চিরাচরিত টপিক, মানে একদম ট্র্যাডিশনাল টপিকের উপরে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, সোশ্যাল সার্ভিস এ নেসেসারি পার্ট অফ হিউম্যান এক্সিস্টেন্স, এটা হচ্ছে টোটাল ট্র্যাডিশনাল টপিক। আচ্ছা, জাঙ্ক ফুড অ্যান্ড ডিজিজেস, তাহলে এটাও দেখো তুমি ট্র্যাডিশনাল টপিক, তাহলে এবছর কিন্তু ট্র্যাডিশনাল টপিকই দিয়েছিল তিনটে। আচ্ছা, আবার এখানে দেখো একটা এসে লিখতে বলা হয়েছে, সেই এসেটা এখানে দেখো মোটামুটি তোমরা এখানেও দেখতে হবে একই রকম ভাবে সেই আর্থকুয়েক বা এই ধরনের কিছু, বা দেয়ার ইজ অ্যান এনিমি বিনিথ আওয়ার ফিট অ্যান এনিমি মোর ডেডলি ফর ইজ কমপ্লিট ইম্পার্শিয়ালিটি, ঠিক আছে, এরকম একটা ধরো রিফ্লেকটিভ কোনো প্যাসেজ দেওয়া হয়েছিল। আচ্ছা, এরপরেও আবার দুটো প্যাসেজ দেওয়া হয়েছে, একটা হচ্ছে তোমার মোজার্টের জন্মভূমি নিয়ে, আর একটা দেওয়া হয়েছিল হচ্ছে রমেন বাবু যখন সেই ঘুম ভেঙে গেল আর কি ব্যাপার, তোমরা জানো গল্পটা, সবাই জানো, ঠিক আছে, সেখান থেকে দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো এটা দেখে দুটো ছিল। আচ্ছা, এবার 2021 এর ক্ষেত্রেও এটা আমি দেখতে পাচ্ছি একই রকম ভাবে, অর্থাৎ এই যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাবে এখান থেকে, ঠিক আছে, এইভাবে এই ইয়ারে কিন্তু দুটোই কিন্তু দেওয়া হয়েছিল। একটা হচ্ছে যে স্কুলের বাচ্চাদেরকে ইয়ে করতে হবে, মুভি টাইম দেখাতে হবে আর কি, মুভি দেখাতে হবে বা কিছু, এটা। আর একটা দিয়েছিল যে তুমি কোনো এয়ারপোর্টে বা কোনো প্লেনে তুমি একটা জিনিস ফেলে এসেছো, সেই জিনিসটা কি হবে তুমি আবার পাবে বা ডিসকভার করবে বা করেছো, সেটা নিয়ে লিখতে হবে। আর এখানে তোমার এসে রাইটিং এর ক্ষেত্রে, রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে ছিল হচ্ছে তোমার রোডস অ্যান্ড পাবলিক পার্কস, এটা একদম ট্র্যাডিশনাল টপিকের উপরে দিয়েছিল, পুয়ার কন্ডিশন অফ রোডস অ্যান্ড পাবলিক পার্কস। এটা কিন্তু তোমাকে মানে সেই ক্লাস 10 এর মতো লিখলে হবে না, একটু অন্যরকম ভাবে লিখতে হবে, তথ্যপূর্ণ হয়ে। রিপোর্ট তুমি লিখছো মানে বুঝতেই পারছো, রিপোর্ট মানে তুমি তথ্য দিচ্ছ। রাইট আ কম্পোজিশনটা লিখতে হয়েছিল যে সিভিল রাইটস মুভমেন্ট নিয়ে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, মানে ট্র্যাডিশনাল টপিক এটা, ঠিক আছে। আচ্ছা, ট্রাভেলিংটা অবশ্যই একটা ট্র্যাডিশনাল টপিক। টেলিং ফেয়ারি টেলস, এটাও দেখো ট্র্যাডিশনাল টপিক, তিনটে ট্র্যাডিশনাল টপিক থেকে দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে তোমার একটা ওয়েস্টার্নাইজেশন এবং মানে ওয়েস্টার্নাইজেশন ওরিয়েন্টালিজম আর ওয়েস্টার্নাইজেশনের ব্যাপারটা আর কি নিয়ে দেওয়া হয়েছিল। আর এখানে হচ্ছে ট্রান্সলেশনটা যেটা করতে দেওয়া হয়েছিল, এটা হচ্ছে সুজাতা তার বাড়ির মানে কাছেই, তোমরা এটা জানো, ঠিক আছে, যে 1084 মা থেকে দেওয়া হয়েছে মর্যাদা দেবীর, ঠিক আছে, এটা একটাই দেওয়া হয়েছিল, করতে বলা হয়েছিল। 2019-এও দেখতে পাচ্ছ, এই যে 19-এ দেখতে পাচ্ছ এই যে কম্পোজিশন রয়েছে এখানটাতে, ঠিক আছে। এবার 2018-এ দেখতে পাচ্ছি, এই যে 18-এ দেখতে পাচ্ছ যে এখানটাও কিন্তু এই যে কম্পোজিশন দেওয়া শুরু করেছে, এইখান থেকে কিন্তু চেঞ্জ হচ্ছে, অর্থাৎ 2018 থেকে ওরা কিন্তু কম্পোজিশনটাকে ইন্ট্রোডিউস করছে এখানটাতে, বাদ বাকি সব একই আছে, ঠিক আছে। 2017-এ কিন্তু ছিল না। 2017-এ দেখতে পাচ্ছ তোমরা, যে দেখিয়ে দিই তোমাদেরকে, 3 নম্বর টপিকটা দেখো, রাইট আপ ডায়ালগ, ঠিক আছে। তাহলে এই বছর থেকে অর্থাৎ 2018 থেকে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, এটা হয়ে গেল হচ্ছে একেবারে তোমাদেরকে পিএসসি দেখিয়ে দিল না, তোমাদেরকে কম্পোজিশনটাই লিখতে হবে, একটা এসে রাইটিং করতে হবে, যেমন আমাদের ইউপিএসসি তে থাকে, ঠিক আছে। যাই হোক, এবার অনুবাদের ক্ষেত্রে কি কি আছে, যে অনুবাদ বা কিছু, আচ্ছা, এবার ট্রান্সলেশনটা আমি তোমাদেরকে 2022 ট্রান্সলেশনটা এখানে সলভ করে দিয়েছি, কিভাবে আমরা ট্রান্সলেশনটা করব, ঠিক আছে, এটা তোমাদের জন্য সলভ করে দিয়েছি আমরা, ঠিক আছে। তো ট্রান্সলেশনটার ক্ষেত্রে আমরা কিছু মনে রাখবো, যে আমরা আক্ষরিক অনুবাদ করব না, ঠিক আছে, আমরা আক্ষরিক অনুবাদটা করব না, আমরা ভাবানুবাদ করার চেষ্টা করব, আক্ষরিক অনুবাদ করি না, ঠিক আছে। এগুলো আমরা ক্লাসে আরো পুঙ্খানুপুঙ্খ ভাবে শিখতে পারবো। ভাবানুবাদ করবো, যে ভাবানুবাদের স্টাইলটা কি হতে পারে বা কিছু, এটা আমি তোমাদেরকে করে দেখিয়ে দিয়েছি এখানটাতে। আচ্ছা, এটাও দেখ করানো আছে। আচ্ছা, প্রেসিস রাইটিং এ তোমাদের যেটা বললাম, প্রেসিস রাইটিং এ প্রথমত হচ্ছে ডেসক্রিপটিভ, ন্যারেটিভ, রিফ্লেকটিভ, ঠিক আছে, এই টাইপের কিন্তু প্যাসেজ হয়ে থাকে। আর এটা আমরা সাধারণত প্যাসেজটা হচ্ছে থার্ড পার্সনে আমরা কিন্তু লেখার চেষ্টা করি, থার্ড পার্সনে, যেখানে কোনো অলংকার থাকবে না, কোনো রেটোরিক থাকবে না, ঠিক আছে, রেটোরিক্যাল স্পিচ থাকবে না। আচ্ছা, ডিরেক্ট স্পিচ থাকলে এটাকে ইনডিরেক্ট স্পিচে করতে হবে, আর 1/3 করতে হবে। আর চেষ্টা করব যে প্যাসেজ থেকে কোনো ওয়ার্ড না নিয়ে নিজের মতো করে সেই সেন্টেন্সটাকে সাজিয়ে লেখার, ঠিক আছে, যেটা কিন্তু আমাদের সামারি বা সাবস্টেন্সের থেকে একটু আলাদা করে দেয় ব্যাপারটা। তো সেইভাবে আমি তোমাদেরকে এটা লিখে দিয়েছি, এটা তোমরা সলিউশন এখানে দেখতে পাবে, ঠিক আছে। পুরোপুরি থার্ড পার্সনে লিখেছো, মানে আমি এখানে ব্যবহার করতে পারবো আমি বলেছি, আমরা বলেছি, তুমি বলেছো, এগুলো বলতে পারবে না, সবটাই থার্ড পার্সনে লিখতে হবে তোমাকে। আচ্ছা, এরপরে দেখো এডিটোরিয়াল লেটারে যে স্যাম্পলটা আছে, সেটা হচ্ছে তোমাদের আমি দিয়ে দিয়েছি, যে লেটার রাইটিং এর যে ফরম্যাটটা রয়েছে, ঠিক আছে, এগুলো আমি সব তোমাদেরকে ধরে ধরে শেখাবো ক্লাসে। তো এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে, আমরা সিবিএসসি, যদি আমরা সিবিএসসি প্যাটার্নটাকে ফলো করি,
সেক্ষেত্রে আমরা দেখবো যে লেটার রাইটিং এর ক্ষেত্রে যে নিয়মটা রয়েছে এটা হচ্ছে কি, প্রথম সেন্ডার্স অ্যাড্রেস, তারপরে হচ্ছে আমরা একটা ডেট দেব, ডেটটা ঠিক এরকম ভাবেই দেবো, তারপরে আমরা রিসিভার্স অ্যাড্রেসকে লিখবো, তারপরে আমি সাবজেক্টকে মানে সাব লিখবো না, এটাকে সাবজেক্ট ফুল ফর্মেই লিখবো, দিয়ে কোলন দেবো, দিয়ে আমরা সাবজেক্টটাকে লিখবো, তারপরে আমরা স্যার দিয়ে শুরু করবো। ঠিক আছে, এরকম ভাবে লিখবো। এটা তিনটে আমাদের প্যারাগ্রাফে করতে হবে। একটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি পার্ট, যেখানে হচ্ছে ইন্ট্রোডাক্টরি পার্ট ইন্ট্রো দেবো, যেটা এখানে বলবো আমরা প্রবলেম ইন ব্রিফ। প্রবলেম ইন ব্রিফ আমরা খুব সংক্ষেপে প্রবলেমের কথাটা এখানে উল্লেখ করে দেবো। তারপর হচ্ছে বডিতে আমরা কি করব, অ্যানালিসিস করব, প্রবলেম অ্যানালিসিস করব। ঠিক আছে, আর লাস্টে হচ্ছে সলিউশন দেব। এখানটায় হচ্ছে থার্ড প্যারাগ্রাফ, এটা হচ্ছে ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, যেখানে আমরা সলিউশন দেবো বা ওয়ে ফরওয়ার্ডকে বলবো, ওয়ে ফরওয়ার্ডটাকে বলবো। ঠিক আছে, এই তিনটে প্যারাগ্রাফে আমরা কিন্তু এই আমাদের রাইটিংটাকে কমপ্লিট করবো, অর্থাৎ আমাদের লেটার রাইটিং এ কমপ্লিট করে ফেলবো। লাস্টে হচ্ছে ইয়ার্স ফেইথফুলি, আর ফেইথফুলি ইয়ার্সটা না দেওয়াই ভালো, কারণ এটা আমেরিকান ইউজ আর এটা হচ্ছে ব্রিটিশ ইউজ। ঠিক আছে, ইয়ার্স ফেইথফুলি দিলে অবশ্যই কমা দিতে হবে, ফেইথফুলি ইয়ার্স হলে কমা দিতে হবে না, কারণ ইয়ার্স হচ্ছে একটা পজেসিভ প্রোনাউন, তাই জন্য তার প্লেসমেন্টটা লাস্টে বসে সবসময়। ঠিক আছে, আগে বসে না। আচ্ছা, তাহলে এবার আরেকটা জিনিস তোমাদেরকে বলি, এখনো পর্যন্ত একটা 2019 এর একটা আরটিআই পাওয়া গেছিল, সেই আরটিআই তে বলা হয়েছিল, দেখা হয়েছিল যে এখনো পর্যন্ত পিএসসি কিন্তু এই ফরম্যাটেও কিন্তু লেটারটাকে অ্যাকসেপ্ট করছে, এমন নয় যে শুধুমাত্র সিবিএসসি ফরম্যাটটাই অ্যাকসেপ্ট করে। ঠিক আছে, দেখা যাচ্ছে যে এই ফরম্যাটটাও হবে, যদি আগের ফরম্যাটটা এটাও আমরা লিখতে পারো পরীক্ষাতে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এখানে টু দিয়ে এটা, তারপরে সাবজেক্ট এখানে লিখলাম, তারপরে স্যার বা ম্যাডাম দিয়ে শুরু করলাম ব্যাপারটা। আচ্ছা, দিয়ে আমরা কনক্লুড ডেট এখানে দিলাম, আর এখানে আমরা থ্যাংকিং ইউ ফেইথফুলি ইয়ার্স বা ইয়ার্স ফেইথফুলি লিখবো এখানটাতে, এরকম ফরম্যাটেও আমরা লিখতে পারবো, কোনো নাম্বার ডিডাক্ট করবে না। ঠিক আছে, আচ্ছা, এবার লেটারের ক্ষেত্রে যেটা হচ্ছে একটা রুল, সেটা আমাদের খুব একটু ভালো করে মাথায় রাখতে হবে। আচ্ছা, এসেটা আমি একটু দেখিয়ে দিই আগে। আচ্ছা, এবার বাদ বাকি থাকলো হচ্ছে এসে রাইটিং। এসে রাইটিং এর ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনভার্স, আমরা সাধারণত ইনভার্স পিরামিড থেকে ফলো করি এসে রাইটিং এর ক্ষেত্রে। ঠিক আছে, তো এই ইনভার্স পিরামিডের কনসেপ্টটা একটু জানতে হবে। যে ধরো এসে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে কি, ধরো থিম, ইনস্ট্রাকশন, রেস্ট্রিকশন, এখানে থাকে হচ্ছে অডিয়েন্স, পারপাস, রেশনালিটি। ঠিক আছে, হোয়াট ইজ দ্য থিম অফ দ্য প্যাসেজ বা হোয়াট ইজ দ্য থিম অফ দ্য, ধরো বললো যে হোয়াট ইজ দ্য থিম অফ দ্য এসে। ঠিক আছে, দেখা গেল জিএসটি রোল আউট সেলিব্রেশন 2017-এ পড়েছিল রিপোর্ট রাইটিং এ, এটা আমি সেই টপিকটা এসেতে কনভার্ট করলাম, জিএসটি রোল আউট সেলিব্রেশন। এবার আমাকে প্রথমে বুঝতে হবে যে থিমটা কি। এটা থিম হচ্ছে জিএসটি, মানে যে জিনিসটা ছাড়া যে জিনিসটা ছাড়া টপিকটা তৈরি হবে না তাকে আমরা বলবো থিম। যে জিনিসটা ছাড়া আমার টপিকটা তৈরি হবে না তাকে আমরা বলবো থিম। এবার আমার রেস্ট্রিকশন কি রয়েছে, আমাকে কিন্তু ইনস্ট্রাকশন দিয়েছে যে এটাকে আমার শুধু এই জিএসটি নিয়ে লিখতে বলেনি, আমাকে লিখতে বলেছে রোল আউট সেলিব্রেশন নিয়ে, দ্যাট ইজ আওয়ার রেস্ট্রিকশন। রেস্ট্রিকশনটা কি হচ্ছে, রোল আউট নিয়ে লিখতে বলেছে, রোল আউট সেলিব্রেশন নিয়ে লিখতে বলেছে, তাহলে আমরা রোল আউট সেলিব্রেশনটা নিয়েই লিখবো। একই রকম এই কথাটাই কিন্তু আমাদের লেটার রাইটিং এর ক্ষেত্রে প্রযোজ্য, যে আমাকে কি বলেছে, রোল আউট সেলিব্রেশন লিখতে বলেছে নাকি আমাকে বলেছে যে জিএসটি নিয়ে লিখতে। এই জায়গাটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে। এক্ষেত্রে আমরা এস এর ক্ষেত্রে ব্যাপারটা ফলো করি হচ্ছে ইনভার্স একটা সেটা হচ্ছে কি, যে জায়গাটা সেটা হচ্ছে কি, ধরো এখানটায় আমরা ইন্ট্রো, এটা হচ্ছে ইন্ট্রো পার্ট, এখানটায় আমরা ইন্ট্রো লিখবো, এটা আমরা বডি লিখবো,
এখানে আমরা কনক্লুশন লিখব। ঠিক আছে, মোটামুটি ধরো আমি যদি একটা এসে হয় সেক্ষেত্রে এই তিনটে ভাগে ভাগ করবো। তাহলে ধরো এইটা হচ্ছে, ধরো আমার যেটা থিম আছে, থিমটাকে বলা হয় হচ্ছে, যে থিম লিখেছি সেটাকে বলা হয় বেস লাইন অফ থট। বেস লাইন অফ থট মানে কোন জিনিসটা নিয়ে আমরা চিন্তা শুরু করব, মানে যে টপিক, যে জিনিসটা ছাড়া কিন্তু টপিকটা তৈরি হবে না, তাকে বলা হয় থিম। ঠিক আছে, আর ইনস্ট্রাকশন বলতে কি বোঝায়, যে ইনস্ট্রাকশন কি কি লেখা রয়েছে, যে এটা নিয়ে কি লিখতে বলেছে, এটা নিয়ে কি আমাকে ডিসকাস করতে বলেছে। প্রশ্ন কিন্তু এরকম থাকে, ডিসকাস দা রোল আউট সেলিব্রেশন অফ জিএসটি, নাকি আমাকে বলেছে অ্যানালাইজ দা রোল আউট সেলিব্রেশন অফ জিএসটি, নাকি আমাকে বলেছে ডিবেট লিখতে একটা, নাকি আমাকে বলেছে অ্যাম্পলিফাই দ্য টপিক, আচ্ছা এলুসিডেট দ্য টপিক। এরকম ভাবে দেখবে বিভিন্ন কিওয়ার্ডস লেখা থাকে, এলুসিডেট এরকম লেখা থাকে। ঠিক আছে, তো আমাকে এটা বলেছে, এর উপরে আমরা রেস্ট্রিকশনটা কি দেখবো, রেস্ট্রিকশন কি রয়েছে, রেস্ট্রিকশনটাকে বলা হয় হচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে দ্য কোর এরিয়া অফ ডিসকাশন, অর্থাৎ আমাদের কি অ্যাকচুয়ালি আলোচনা করতে বলেছে। আমরা থিমটাকে ছুঁয়ে জাস্ট রেস্ট্রিকশনে চলে আসবো, কোর এরিয়া অফ ডিসকাশনে চলে আসবো, আমরা কিন্তু জিএসটি নিয়ে আলোচনা করব না। ঠিক আছে, এইটা কিন্তু ভুল, না হলে কিন্তু সেই ট্যুরিজমকে টেরোরিজম লিখে চলে আসতে হবে, বারবার করে বলছি। 12 ফেলের কথা মনে করো, ট্যুরিজমকে টেরোরিজম নিয়ে লিখে আসতে হবে, না হলে ওই যে এবছর ক্লার্কশিপের মতো হবে, যে দেবে হচ্ছে এনজিও নিয়ে লিখতে বলেছে, তোমরা লিখে চলে আসে ব্লাড ডোনেশন ক্যাম্প, ব্যাপারটা এরকম হবে কিন্তু। ঠিক আছে, তো ইউ হ্যাভ টু বি ভেরি স্পেসিফিক, ভালো করে দেখতে হবে যে তোমাকে কোর এরিয়া অফ ডিসকাশন, অর্থাৎ তোমাকে কোনটা নিয়ে আলোচনা করতে বলেছে, সেই জিনিসটা নিয়ে আলোচনা করতে হবে। তাহলে ধরো আরেকটা টপিক ধরো দিচ্ছি, দি ইউজ অফ অ্যানিমালস ইন সায়েন্টিফিক রিসার্চ, টপিকটা দিয়েছে এটা, এটা দিয়েছে, টপিকটা এটা দিয়েছে। এবার সবাই মনে করলো বাহ, এটা তো ইউজ অফ অ্যানিমাল দিয়েছে, তাহলে আমার বুঝতে হবে যে এইটুকু যে ইউজ অফ অ্যানিমালস রয়েছে এটা কিন্তু আমার থিম। কারণ আমরা শুধুমাত্র এনিম্যালটাকে সায়েন্টিফিক রিসার্চের ক্ষেত্রে ব্যবহার করি না, আমরা এনিম্যালকে কি কি ব্যবহার করি, আমরা ফুড প্রোডাক্ট হিসেবে ব্যবহার করি, খাওয়ার জন্য। আচ্ছা, আমরা এনিমালসদেরকে আমাদের বিভিন্ন প্রয়োজনে ব্যবহার করি। ঠিক আছে, আচ্ছা আচ্ছা আমরা এনিমালসদেরকে কিন্তু ট্রান্সপোর্টেশনের জন্য ব্যবহার করি। আবার আমরা এনিম্যালদেরকে অ্যামিউজমেন্ট, আমাদের জন্য ধরো কোনো একটা সার্কাস হচ্ছে, সেই সার্কাসেও আমরা ব্যবহার করি, অ্যামিউজমেন্টের জন্য ব্যবহার করি। কিন্তু এখানে আমাকে এক্সামিনার বলেছে যে না, এনিম্যালসদের ব্যবহার করাটা তোমাকে নিয়ে লিখতে হবে না, ইউজটা লিখতে হবে। কোন ইউজ? এই ইউজটা যেন হয় হচ্ছে সায়েন্টিফিক রিসার্চের ক্ষেত্রে। দ্যাট ইজ আওয়ার কোর এরিয়া অফ ডিসকাশন, দ্যাট ইজ আওয়ার রেস্ট্রিকশন। আমরা তোমাকে এটা লিখতে হবে রেস্ট্রিকশনটা নিয়ে, নট থিম। মানে ইউ হ্যাভ টু সুইচ ফ্রম থিম টু রেস্ট্রিকশন। দিস ইজ দ্য ওয়ে অফ রাইটিং আ গুড পিস অফ এসে। বোঝা গেল? বা তুমি যে কোনো কিছু, এটা লেটার রাইটিং এর ক্ষেত্রে হতে পারে, অথবা এসে রাইটিং এর ক্ষেত্রে হতে পারে। ঠিক আছে, বা রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে হতে পারে। ঠিক আছে, তোমাকে কি হবে, থিমটাকে বুঝে নিয়ে রেস্ট্রিকশনে চলে আসতে হবে, এই জিনিসটা বুঝে তোমাকে কিন্তু লিখতে হবে, আদারওয়াইজ কিন্তু সেই ট্যুরিজমকে টেরোরিজম হিসাবে লিখে আসতে হবে। ব্যাস, আলটিমেটলি আমি 10 পাতা লিখে এসেছি, আলটিমেটলি আউট অফ 40 আমি 0 পেয়েছি। ঠিক আছে, আই থিঙ্ক এভরিথিং ইজ ক্লিয়ার টু ইউ। ঠিক আছে, আমি কি বলতে চাইছি, হোয়াট আই অ্যাকচুয়ালি ওয়ান্ট টু সে। ঠিক আছে, অর্থাৎ আই অ্যাকচুয়ালি ওয়ান্ট টু সে দ্যাট you have to understand the core area of discussion. ঠিক আছে, you have to understand the core area of discussion. ঠিক আছে, তুমি এটা নিয়ে পড়ে থেকো না যে হোয়াট ইজ দ্য বেস লাইন অফ থট। ঠিক আছে, বেস লাইন অফ থট নিয়ে থাকলে হবে না, আমাকে রেস্ট্রিকশনে চলে আসতে হবে। এই যে রেস্ট্রিকশনে চলে আসবো, সেখান থেকে হচ্ছে আমাদের মোটামুটি জায়গাটা শুরু হবে। অর্থাৎ আমরা একটা এসের ক্ষেত্রে কি করব, একটা খুব সুন্দর ইন্ট্রোডাকশন দেব, তারপরে আমরা বডিটাকে যখন চলে আসবো, এটাকে খুব ভালোভাবে কি করব, ডিটেলড অ্যানালিসিস করব, ডিটেইলে অ্যানালিসিস করব, দ্যাট ইজ দ্য ডিটেলড অ্যানালিসিস। আর লাস্টে আমরা কি করব, কনক্লুশনে আমরা কিছু আমাদের রিমার্কস দেব, অর্থাৎ আমরা কিছু
মানে আমার কিছু স্ট্যান্ড, ইয়োর স্ট্যান্ড, অর্থাৎ আমার যে স্ট্যান্ড, আমি এটা নিয়ে কি ভাবছি এটা দেব। আর কিছু সাজেস্টেড রিফর্মস, এটা কি কি করলে এর থেকে ব্যাপারগুলো মুক্তি পাওয়া যায়, রিফর্মস, সাজেস্টেড রিফর্মস দেব। এবং হোয়াট নিড, আরো কি প্রয়োজন রয়েছে সেই জিনিসটা আমি বলবো, যে সরকারের তরফ থেকে আরো কিছু সচেতনতামূলক বার্তা নিয়ে আসা উচিত, কি কি স্কিম নিয়ে আসা উচিত, হ্যাঁ এই ব্যাপারে আরো স্কিম নিয়ে আসা উচিত, আরো ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট যেটা রয়েছে, ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট যেটা রয়েছে 1972, এটাকে আরো বেশি বেশি করে আর কি জোর দিতে হবে যাতে এগুলোকে ইউজ করে। এরকম ভাবে আমার যা মতামত রয়েছে সেই সাজেস্টেড রিফর্মস গুলোকে আমরা এখানে নিয়ে আসবো। ঠিক আছে, আমরা স্কিম গুলোকে বলবো, আচ্ছা বিভিন্ন স্কিম গুলোকে আলোচনা করবো যে এটা নিয়ে কি কি স্কিম আছে। আমরা এনজিওর তরফ থেকে বলবো যে এনজিও তরফ থেকে কিভাবে এগুলোকে দেখা যেতে পারে, বা বিভিন্ন গভর্নমেন্ট পলিসি গুলো নিয়ে বলতে পারি যে বিভিন্ন পলিসি গুলো নিয়ে আসলে এগুলোকে আমরা আরো ভালো করতে পারবো। ঠিক আছে, বা আর আমাদের এই যে সাজেস্টেড রিফর্মস কি, যে আমাদের কিছু যে অ্যাক্ট গুলো রয়েছে সেগুলোকে আরো রিফর্ম করতে হবে এবং তার অ্যামেন্ডমেন্ট নিয়ে আসতে হবে। আর আমি কি বলতে পারি, হোয়াট নিড, মানে লাস্টে তোমাকে হোয়াট নিড, তোমাকে রেশনাল হতে হবে, মানে ইউ হ্যাভ টু বি রেশনাল। ঠিক আছে, মানে তোমাকে বায়াসড হলে হবে না কিন্তু, যে আমি এটা মানে তোমাকে নৈতিক দিক দিয়ে ব্যাপারটা দেখলে হবে না, তোমাকে কিন্তু মানে নৈতিক দিক দিয়ে না দেখে এটাকে রেশনালি ভাবতে হবে, যে না এটা মানে ইন প্র্যাকটিক্যাল কতটা সম্ভব ব্যাপারটা, এই ব্যাপারটা দেখতে হবে। এইভাবে তোমাকে শেষ করতে হবে এসে রাইটিংটা। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি ব্যাপারটা স্বল্প পরিসরে। ঠিক আছে, এবার এর ভিত্তিতে তোমাদেরকে আমি একটা এসে রাইটিং লিখে দিয়েছি, এটা তোমরা ভালো করে পড়বে, তাহলে পড়লে তোমরা কিন্তু একটা সম্যক ধারণা এখান থেকে পাবে। ঠিক আছে, তো দ্যাটস অল। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এটাই। তো এখান থেকে তোমরা, আমি যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে কি, আমাদের যে জায়গাটা হবে সেটা হচ্ছে থিম থেকে রেস্ট্রিকশনে জাম্প করা। থিম থেকে যে রেস্ট্রিকশনে জাম্প করতে পারলেই তোমরা কিন্তু আসল জায়গাটা বুঝতে পারবে, অর্থাৎ তোমাকে মানে সেই ম্যাগনেটিক ফিল্ডটাকে বুঝতে হবে, যে কোন জায়গাটা আমাকে মানে মানে আকর্ষণ বিন্দু কোন জায়গাটা রয়েছে, লেখার কোথায় আমাকে লিখতে বলছে, আমাকে যে দি ইউজ অফ এনিমালস ইন সাইন্টিফিক রিসার্চ, আমি সাইন্টিফিক রিসার্চের ক্ষেত্রে লিখতে বলছে নাকি ইউজ অফ এনিমালস নিয়ে লিখতে বলছে। ঠিক আছে, কিন্তু বারবার মনে মনে রাখবে যে ইউজ অফ এনিমালস যদি বলে টপিকটা কিন্তু অনেক বড় হয়ে গেল। শুধুমাত্র এনিমালসদের আমি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারি, আমাদের নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে পারি, ফুড প্রোডাক্টস এ ব্যবহার করতে পারি, অ্যামিউজমেন্টের জন্য ব্যবহার করতে পারি, ইউটিলিটি বিভিন্ন ইউটিলিটি ব্যবহার করতে পারি। হুম, ঠিক আছে, তো এই ব্যাপারগুলো মনে রাখতে হবে কিন্তু। ওকে, তো দ্যাটস অল I actually want to say. I think everything is clear to you. এবার যদি তোমাদের কাছে কোনো প্রবলেম কিছু থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে তোমরা বলতে পারো। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংকস ফর বিং কানেক্টেড, এবং এতক্ষণ ধরে মনোযোগ সহকারে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর যদি তোমাদের কোনো ডাউট না থাকে তাহলে আমি ক্লাসটা স্যারকে ট্রান্সফার করব। ওয়েলকাম সবাইকে। ওকে, স্যার আছেন? হ্যাঁ স্যার, হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, গুড নাইট অল অফ। আমি একটু তোমাদের গ্রুপটা ওপেন করে দিচ্ছি, যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, আর সেই সাথে আমি কিউআর তোমার সিক্রেট কোডটাও শেয়ার করে দিচ্ছি। একটা মিনিট আমাকে টাইম দাও। একটু গ্রুপটা ওপেন করে দিচ্ছি, একটু দেখো। একটু যদি তোমরা একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। আমাদের একটা ফেসবুক পোস্টের লিংক তোমাদের সাথে শেয়ার করলাম, একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু ফিডব্যাক শেয়ার করো। মানে এটা অন্য একটা এক্সামের জন্য, রেলের একটা পরীক্ষার এক্সামের জন্য একটা পোস্ট করেছিলাম। এবার যেটা হয় আর কি, যে প্রচুর উল্টো পাল্টা এটা ওটা কমেন্ট আসে, তোমাদের দিক থেকে যদি একটা দুটো কেউ যদি একটু কমেন্ট করো। দেখো আমি তোমাদের গ্রুপে শেয়ার করলাম, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, আমাদের জন্য এটা অনেকটা উপকার হবে। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো।
দেখো তোমাদের গ্রুপে আমি শেয়ার করলাম, এইমাত্র গ্রুপে শেয়ার করলাম, আমি কোডটা শেয়ার করে দিচ্ছি। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে আমার রিকোয়েস্ট রইলো, যদি একটা দুটো সেন্টেন্সে যদি একটু ফিডব্যাক শেয়ার করো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু ফিডব্যাক শেয়ার করো। আমি বেশি সময় নেবো না, 2 মিনিটের বেশি টাইম নেবো না, তারপর আমি কোডে চলে আসছি, আশা করি দেখতে পাচ্ছ। একটু যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমরা ফিডব্যাক শেয়ার করো, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমরা একটু যদি ফিডব্যাক শেয়ার করো, এটা সবার কাছে রিকোয়েস্ট রইলো, যদি একটা দুটো সেন্টেন্স একটু তোমরা ফিডব্যাক শেয়ার করো। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমরা একটু ফিডব্যাক শেয়ার করো। দেখো তোমাদের সাথে একটা লিংক শেয়ার করা হয়েছে, একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমরা একটু ফিডব্যাক শেয়ার করো। স্বপন মান্না, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। শ্রীমান সুমির, অসংখ্য ধন্যবাদ ভাই। শ্রীমান সুমির, এত ভালো একটা ফিডব্যাক শেয়ার করার জন্য, এত বড় একটা ফিডব্যাক শেয়ার করার জন্য। নির্বাকা রাহা দেবনাথ, নির্বিকা তাই তো, ভুল না পড়লে নির্বিকা রাহা দেবনাথ, থ্যাংক ইউ সো মাচ। জয় সরকার, থ্যাংক ইউ সো মাচ। বুবাই মন্ডল, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ বুবাই। সুবীর মজুমদার, থ্যাংক ইউ ভাই। সঞ্চিতা মন্ডল, থ্যাংক ইউ। তোমাদের এই সামান্য একটু প্রচেষ্টা আমাদেরকে অনেকটা এগিয়ে দেয়, আর অন্য কোনো কিছু না। একটু যদি একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু এরকম ফিডব্যাক শেয়ার করো। আমি শুধু ভালো বলতে বলছি তা না, তোমার যদি মনে হচ্ছে না সেটাও না, মানে যেটা মনে হচ্ছে তুমি সেটাই লেখো। প্রীতম দত্ত, থ্যাংক ইউ ভাই প্রীতম। সানি, থ্যাংক ইউ ভাই। মোহাম্মদ নাদিম আলী, থ্যাংক ইউ ভাই নাদিম। সুজয় ঘোষ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। অর্জুন কর, থ্যাংক ইউ। অনেকটা উপকার করলে, অনেকটা। দীপ্তি সামন্ত, থ্যাংক ইউ। উদ্ভব গোস্বামী, থ্যাংক ইউ ভাই উদ্ভব গোস্বামী, থ্যাংক ইউ সো মাচ এতটা লেখার জন্য। আমি কোডে চলে আসছি, আমি কোডে চলে গেলাম। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি কোডে চলে গেলাম, যেটা বলার যে শুধুমাত্র টাইপ করে, আবারও বলছি তোমাদের কাছে যাবে, সবকিছু চলে যাবে, শুধুমাত্র টাইপ করে পাঠাবে, কোনো রকম স্ক্রিনশট বা ছবি তুলে পাঠাবে না, এটা প্লিজ রিকোয়েস্ট রইলো। যদি এটা পাঠাও তাহলে কিন্তু তোমার কাছে যাবে না, কারণ এগুলো তো ম্যানুয়ালি যাবে না, সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে, বুঝতে পারছো কতগুলো জমে যাচ্ছে এক এক দিনে, তো সেগুলো কিন্তু অটোমেটিক স্টোর হয়ে যাচ্ছে, আর এগুলো তোমাদের কাছে যাবেই, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, অন্য কোনো ফরম্যাটে কিন্তু পাঠাবে না। আর নিচে যে মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে, আর সিক্রেট কোড প্রতিবার পাল্টাবে। আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আগামীকাল থেকে রেকর্ডিং ক্লাস পিডিএফ নোটস যাবে, মানে আগামীকাল আমাদের বায়ো সায়েন্সের ক্লাস রয়েছে। আবারও বলছি, সায়েন্সের ক্ষেত্রে দুজন ফ্যাকাল্টি থাকবে, মানে বায়ো সায়েন্স ফিজিক্যাল সায়েন্স আলাদা ক্লাস হবে,
যেহেতু পরীক্ষাটা WBCS, তো বায়োসায়েন্স ফিজিক্যাল সায়েন্স আলাদা ক্লাস হবে। আমি প্রথম থেকে বলে এসেছি যে ক্লাসের চাপ কিন্তু একটু থাকবে। মানে ধরে নাও যে এক সপ্তাহে প্রায় নাম্বার অফ ক্লাস থাকবে প্রায় 13 থেকে 14টা, অর্থাৎ 7 দিনে যদি আমি এরকম ধরে নিই, 13টা ক্লাসও ধরে নিই, তাহলে বুঝতে পারছো প্রায় দিনে 2টো করে ক্লাস। মানে আমাদের কোনো একদিনে ম্যাক্সিমাম 2টো ক্লাসই হয় বা হতে পারে, এভাবেই তৈরি করা রয়েছে। তো এই তোমাদের এই ক্লাসের মধ্যে বা এই কোর্সের মধ্যে কিন্তু এই চাপটা থাকবে, যেহেতু হাতের সময় কম, আমাদেরকে একটু এগোতে হবে। আর যেটা আমি প্রথম থেকে বলে আসছি যে আমি কম ক্লাসে সিলেবাস শেষ করা পছন্দ করি না, কম ক্লাসে সিলেবাস শেষ করতে পারি না। তো সেক্ষেত্রে কিন্তু নাম্বার অফ ক্লাস বাড়বে। নেক্সট যেটা বলার যে সিক্রেট কোডটা আছে, সিক্রেট কোডটা হচ্ছে এটা, স্কাই ইজ দ্য লিমিট। এটা হচ্ছে সিক্রেট কোড, যেটা হাইলাইট করা রয়েছে, এটাই হচ্ছে সিক্রেট কোড। আর নাম্বারটা সেম আছে, অর্থাৎ গত কয়েকদিন ধরে, মানে 4 দিন হয়ে গেল তাই তো, 4 দিন ধরে যারা সিক্রেট কোড পাঠাচ্ছ সেম নাম্বার রয়েছে, স্কাই ইজ দ্য লিমিট, স্কাই ইজ দ্য লিমিট। শুধু এইটুকু টাইপ করে পাঠিয়ে রাখো, অন্য কোনো কিছু পাঠিও না, অন্য কোনো কিছু লেখার দরকার নেই, কোনো এক্সট্রা মেসেজ করার দরকার নেই, তোমাদের কাছে যাবেই। স্কাই ইজ দ্য লিমিট হচ্ছে তোমার সিক্রেট কোড, স্কাই ইজ দ্য লিমিট, শুধুমাত্র এটুকু টাইপ করে পাঠিয়ে রাখো। আর নাম্বারটা পাঠাবো হচ্ছে 6291515880, 6291515880, 6291515880। এটুকু শুধু টাইপ করে পাঠিয়ে রাখো, 6291515880। এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। যারা বিগত 4 দিন ধরে পাঠাচ্ছ তাদের কাছে আর অসুবিধা হওয়ার কথা না, তারা সব মোটামুটি বুঝে গেছো। তো অবশ্যই একটু পাঠিয়ে রেখো 6291515880 এই নাম্বার। আর কোড হচ্ছে স্কাই ইজ দ্য লিমিট, কোড হচ্ছে স্কাই ইজ দ্য লিমিট। যেটা বললাম যে আগামীকাল তোমার বায়োসায়েন্স ক্লাস থাকবে, একই রকম ভাবে কালকের ক্লাসের ক্ষেত্রে আমি তোমাকে বলতে পারি যে এরকম একটা ফ্লেভার তোমার কাছে আসবে যে মানে বায়োসায়েন্স এইভাবে আমাকেও ক্লাস করেন, কারণ বায়োসায়েন্স আর একটা প্রয়োজনীয়, মানে প্রয়োজনীয় বলছি খুব সাবজেক্ট, পছন্দের সাবজেক্ট, এটা বলতে চাইছি। মানে হয়তো আমি পরবর্তীতে সায়েন্স নিয়ে পড়িনি, হয়তো আর পরবর্তীতে বায়োসায়েন্স পড়া হয়নি, কিন্তু অনেকের কাছে বায়োসায়েন্স খুব মানে পছন্দের একটা সাবজেক্ট। তো আগামীকাল এটাই মনে হবে যে হ্যাঁ বায়োসায়েন্স আমাকে অনেকে পড়িয়েছে কিন্তু এইভাবে কেউ পড়ায়নি আমাকে, এরকমটাই মনে হবে। মানে এই ফ্লেভারটা কালকের ক্লাসে তোমার কাছে আসবে। আর ইয়ে এই ব্যাপারগুলো আর হচ্ছে না যেগুলো শেয়ার করার, সেক্ষেত্রে বারবার বলছি তোমাদের ক্ষেত্রে দেখো কতজন, মানে কতজন জয়েন করেছিল আর এখন কতজন রয়েছে। এগুলো আশা করি তোমাদের দরকার নেই, অন্তত যারা অ্যাটলিস্ট মানে অ্যাক্টিভ রয়েছে প্রথম দিন থেকে এখনো পর্যন্ত। জানি না কতজন কি অ্যাপ্লাই করতে পেরেছো, অ্যাপ্লাই করেছো তাও জানি না। মানে যে কথাগুলো বলা হয়েছিল, মানে এই পর কয়েকদিনে যে এগুলো হচ্ছে সেই কথাগুলোই দেখো বারবার রিপিট করা হচ্ছে, মানে বিভিন্ন ফরম্যাটে তোমাদের কাছে যাচ্ছে। আর যে অঙ্কের ক্লাস রয়েছে, অঙ্কের ক্লাসের দিন অঙ্ক না, একসঙ্গে অঙ্ক এবং রিজনিং থাকবে, আমি থাকবো নিজে। তো আগামীকাল ক্লাসটা হয়ে যাক, তারপরে আসছে। তো সেক্ষেত্রে অঙ্কের ক্লাসে, মানে অঙ্ক এবং রিজনিং ক্লাসের দিন, যেটা আমরা মেন্টাল এবিলিটি বলছি, মানে প্রিলিমিনারি রেসপেক্টে মেন্টাল এবিলিটি, তো আমরা ম্যাথ এবং রিজনিং দুটো পার্টি দেখবো। মূলত সিলেবাসের জায়গা বা তারপর যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কেমন কি এসছে, কি রয়েছে, এই ব্যাপারগুলো। এবং ওই দিনের ক্লাসে আমি নতুন ব্যাচ সম্পর্কে ডিটেলসে জানিয়ে দেবো। হাতের সময় খুব কম, তো আমাদেরকে কিন্তু একটু মানে এগোতে হবে। এগোতে হবে বলতে এরকম বলছি না যে মানে যেখানে কোন একদিনে একটা চ্যাপ্টার হয় 2টো চ্যাপ্টার শেষ করে দিচ্ছি, এরকমটা হবে না। সেক্ষেত্রে নাম্বার অফ ক্লাস বাড়বে, আবারও বলছি নাম্বার অফ ক্লাস বাড়বে। এবং আমাদের যেটা থাকে প্রত্যেক সপ্তাহে একটা করে প্র্যাকটিস ক্লাস থাকে, মানে তোর কোনো না কোনো সাবজেক্টের উপর প্র্যাকটিস ক্লাস রয়েছে। সেটা আজ হয়তো হিস্ট্রি রয়েছে, পরের সপ্তাহে তো জিওগ্রাফি থাকলো, তারপরের সপ্তাহে তো বায়োসায়েন্স, তারপরের সপ্তাহে তো ইংলিশ, তারপরের সপ্তাহে তো রিজনিং। কোনো না কোনো সাবজেক্টের প্র্যাকটিস ক্লাস থাকে। প্র্যাকটিস ক্লাস মূলত বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং সম্ভাব্য কোশ্চেন, যে কেমন টাইপের কি কোশ্চেন আসতে পারে, এইগুলো নিয়ে মূলত আমাদের ডিসকাশন থাকবে ক্লাসের মধ্যে। তো অবশ্যই এই জায়গাগুলোকে একটু খেয়াল রেখো। আমি লাইভ ক্লাসের মধ্যে সবকিছু শেয়ার করে দেবো, যারা সিক্রেট কোড পাঠাচ্ছ তাদের সবার কাছে চলে যাবে। সম্ভবত আগামীকাল ক্লাসের পর থেকে এগুলো পাঠানো হবে।
আমি আগামীকাল ক্লাসে জানিয়ে দেবো। এবং যারা প্রথম দিন থেকে কোড পাঠিয়ে রেখেছো সবার কাছে সবকিছু চলে যাবে, শুধু সেই পর্যন্ত অপেক্ষা করো। কিন্তু তুমি ধরো প্রথম দিনের কোড পাঠিয়েছো, তারপর আর কোড পাঠাওনি, সেক্ষেত্রে কিন্তু তুমি সবটা কিন্তু পাবে না। হয়তো ওই পার্টিকুলার রেকর্ডিংটা পেলে, কোনো পিডিএফ বা কোনো কিছু পেলে না। কিন্তু যারা সিস্টেমেটিক ওয়েতে রেগুলার ক্লাসগুলো করছে তাদের কাছে সবকিছু চলে যাবে, রেকর্ডিং প্লাস পিডিএফ নোটস সমস্ত কিছু একসঙ্গে চলে যাবে। মানে কখনো তোমার এইগুলো নিয়ে ভাবতে হবে না। ঠিক আছে, চলো আমি এই পর্যন্ত রাখছি। নেক্সট আরেকটা ক্লাস রয়েছে, তারও এন্ডিং পার্ট রয়েছে, যেটা তোমাদের ক্লাসের পর শুরু হয়েছিল 8:30 থেকে। তো সেই ক্লাসটা প্রায় ওরকম 10টার কাছাকাছি শেষ হবে। তো আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি আজকের দিনে। আগামীকাল ঠিক রাত 8টা থেকে ক্লাস থাকবে, বায়ো সায়েন্স ক্লাস থাকবে। লাইভ ক্লাস কেউ মিস করো না, সেক্ষেত্রে আবারও বলছি সবকিছু মিস করে যাবে। কালকে ক্লাসের পর আবারও বলছি এরকম একটা ফ্লেভার আসবে যে মানে এইভাবে তোমাকে কেউ বায়ো সায়েন্স পড়ায়নি, বা বায়ো সায়েন্স হয়তো অনেকের কাছে পড়েছো কিন্তু এইভাবে হয়তো তোমাকে কেউ পড়ায়নি, এরকম একটা ফ্লেভার তোমার কাছে আসবে। আমি অ্যাজাম্পশন করে রাখলাম মাত্র, এটা আমার অ্যাজাম্পশন। ক্লাসের পর আমি তোমার থেকে জেনে নেবো হ্যাঁ কেমন কি লাগলো বা কিছু। আর আমি একবার ক্লাসের শেষে এই গ্রুপটা ওপেন করে দিচ্ছি, তোমরা চাইলে তোমাদের একবার ফিডব্যাক শেয়ার করতে পারো। আর তোমাদের সাথে যে হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক চ্যানেলের লিঙ্ক শেয়ার করা আছে, অবশ্যই ওইগুলোতে জয়েন করে থেকো। ডেফিনেটলি প্রতিদিন কিছু না কিছু পাবে। যারা জয়েন করে গেছো, আমি জানি না এখানে কেউ আছো জয়েন করে আছো, মানে পাচ্ছ তো রেগুলার বেসিসে। দেখো যত রকমের যা নোটিফিকেশন বেরোয় সবকিছু ওখান থেকে পেয়ে যাবে। খুব রিসেন্ট ওখানে আমি অ্যানাউন্স করেছি যে নতুন কিছু আসতে চলেছে, সেটা ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলেই জানানো হবে। আবারও বলছি নতুন কিছু আসতে চলেছে, যা মানে আমাদের মতো যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য ভীষণ উপকারী। হ্যাঁ, ফেসবুক গ্রুপে আছো, অবশ্যই ফেসবুক গ্রুপ তো বটেই, তার সাথে সাথে বলছি হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক গ্রুপ, এই সব জায়গাগুলোতে থাকো। ফেসবুকে দেখো রেগুলার বেসিসে ক্লাসগুলো আসছে, যে লাইভ ক্লাসগুলো পাচ্ছ, রেগুলার বিভিন্ন কোশ্চেন আনসার পাচ্ছ, কিছু মোটিভেশনের জায়গাগুলো পাচ্ছ, সেটা ফেসবুক থেকে পাবে। টেলিগ্রাম চ্যানেল থেকে রেগুলারে কোশ্চেন আনসার পাবে। প্রত্যেকদিন কোনো না কোনো সাবজেক্টের 20 থেকে 25টা কোশ্চেন করা হয়, কোনো না কোনো সাবজেক্টে, সেটা যে কোনো সাবজেক্ট হতে পারে, কোনো না কোনো সাবজেক্টের 20 থেকে 25টা কোশ্চেন দেবে। মানে কোনো না কোনো সাবজেক্ট বলতে নির্দিষ্ট একটা সাবজেক্ট, মানে হিস্ট্রি হলে সেই দিন শুধুমাত্র হিস্ট্রিরই কোশ্চেন থাকবে। এবং তোমাদের সাথে যে ফেসবুক টেলিগ্রাম চ্যানেলটার লিঙ্ক শেয়ার করা হয়েছে, ওখানে শুধুমাত্র জিকের কোশ্চেনই আসে, অন্য কোনো কিছু আসে না, জিকের কোশ্চেন আসে। আমি ম্যাথ এবং রিজনিং এর জন্য আলাদা একটা গ্রুপ তোমাদের সাথে শেয়ার করে দেবো, সেখানে শুধুমাত্র ম্যাথ এবং রিজনিং পাবে। ঠিক আছে, একটু হোয়াটসঅ্যাপ গ্রুপটা ওপেন করে দিচ্ছি, তোমাদের ওই একটাই গ্রুপ যেটা রয়েছে ওই গ্রুপটা ওপেন করে দিচ্ছি। একটু যদি তোমাদের একটা দুটো সেন্টেন্সে তোমাদের একটু যদি ফিডব্যাক শেয়ার করো। চ্যানেল ফলো করে রেখেছো তো কোনো আপডেট এখনো পর্যন্ত পাইনি স্যার, হতে পারে এরকম। হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে রেখেছো কোনো আপডেট পাওনি, এরকম কেউ আছো আর কেউ যে সত্যি ওখানে কোনো আপডেট পাচ্ছ না? আমি খুব কম করে বলছি, যেদিন মেসেজ করা হয় খুব কম করে বলছি, অন্তত 10টা করে মেসেজ যায়, তারা বলছে আপডেট পাচ্ছ না। কি ভুল বলছি? যারা রয়েছে একটু জানাও তো। আমি 10টা মেসেজের কথা বলছি, সেটা হতে পারে লাইভ ক্লাসের লিঙ্ক বা যে কোনো রকম নোটিফিকেশন, যে কোনো রকম নোটিফিকেশন, সেটা পুলিশের হতে পারে, সেটা সেন্ট্রাল হতে পারে, স্টেটের হতে পারে, যে কোনো রকম নোটিফিকেশন। হ্যাঁ, আমি সর্বনিম্ন বলছি অন্তত 10টা মেসেজ পার ডে আছে, সর্বনিম্ন বলছি 10টা মেসেজ সর্বনিম্ন বলছি। শানু একমাত্র রয়েছে গ্রুপে, তার মানে মানে ও শানু একা একাই শুধুমাত্র পাচ্ছে, বাকিরা আর কেউ পাচ্ছে না তার মানে। শুভনাথ একটু ভালো করে দেখো, মানে কোথায় কি ফলো করে রেখেছো আমি জানি না। আমি গ্রুপে তো বারবার শেয়ার করে দিই, তো গ্রুপে বারবার শেয়ার করে দিই। হ্যাঁ, আমি তো বলছি ওখানে সবকিছু পাবে, ওখানে সবকিছু পাবে। আজও অনেক কিছু শেয়ার করা হবে। আমি আবারও বলছি আজকে রাত্রে দেখবে বেশ কিছু শেয়ার করব, যা কিছু মানে কোন কোন পরীক্ষার নোটিফিকেশন আসতে চলেছে এরকম টাইপের একটা মেসেজ আমি শেয়ার করে দিচ্ছি আজ রাত্রে, একটু পরে শেয়ার করে দেবো। প্রিপারেশন নিতে মানে আমি যা কিছু বলি খুব একটা ভুল বলি না।
মানে যা কিছু ধরো প্রেডিকশন করছে বা যা কিছু খুব একটা ভুল হয় না, খুব একটা এদিক ওদিক হয় না, মানে একদম জেনে শুনে সেরকম তার অথেন্টিক ব্যাপার বা তার মধ্যে জেনুইন এই ব্যাপারগুলো থাকে তবেই আমি শেয়ার করছি, আদারওয়াইজ শেয়ার করি না। ডাউনলোড করা যাচ্ছে না, কোনো টেকনিক্যাল সমস্যা কি বাকি হয়েছে 1 ঘন্টা থেকে? সেটার ক্ষেত্রে আমি বলতে পারবো না ভাই, এটা তোমার ডিভাইসের ইস্যু হতে পারে, এটাতে আমি কিছু বলতে পারবো না। ঠিক আছে, আমাদের দিক থেকে কোনো প্রবলেম নেই এগুলো। মানে বেশিরভাগ ওই জায়গাগুলোতে যা কিছু রয়েছে ওটা ওপেন টু অল রয়েছে, এগুলো যা কিছু দেখতে পাচ্ছ এগুলো ওপেন টু অল রয়েছে। আর ওগুলো তুমি যখন খুশি তোমার ইচ্ছা মতো অ্যাক্সেস করতে পারবে, যখন খুশি তোমার ইচ্ছা মতো অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ, আমি এই পর্যন্ত রাখলাম। আরেকটা ক্লাস হয়তো প্রায় শেষের দিকে রয়েছে, ওটাও 10টাতে শেষ হবে, আমাকে ওখানে একবার জয়েন করতে হবে। আর একটু যদি মাঝে মাঝে একটু কোঅপারেট করো, আমি বাকি কথাগুলো বলতে পারি বা শেষ করে দিতে পারি, তাহলে আমি জানি না তোমাদের উপকার হবে কিনা জানি না, তবে আমি বলতে পারি তোমাদের ক্ষতি হবে না। একটু যদি কোঅপারেট করো, দেখো কালকে যদি সম্ভব হয়, কালকে তো আমি ফাঁকা রয়েছি, মানে 9:30টার পর আর কি, 9:30টার পর যদি তোমরা যদি একটু কোঅপারেট করো, আমি এটুকু বলতে আবারও বলছি যে কি উপকার আমি বলতে পারবো না। তুমি টেলিগ্রাম গ্রুপে রয়েছো, হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো, আমি জানি না কি উপকার হচ্ছে, কারণ এই উপকারের ডেফিনেশন তো বিভিন্ন রকমের হয়। মানে ধরো তুমি, আমি ওখানে ধরো কোনো একটা পুলিশের জন্য কিছু শেয়ার করলাম, তোমার কোনো কাজে লাগবে না, যেহেতু তুমি পুলিশের পরীক্ষা দেবে না, আমি এই অর্থে বলছি। ঠিক আছে, আমি হয়তো কোনো একটা কিছু শেয়ার করলাম, সেটা তোমার কোনো কাজে লাগবে না, কিন্তু আমি এটুকু বলতে পারি গ্যারান্টি দিয়ে যে তোমার কোনো ক্ষতি হবে না। এই প্রথম দিনের ক্লাসেও যে কথাগুলো বলেছে, আমি জানি না কার কি উপকার হয়েছে, আমি বলছি না একবারও যে হ্যাঁ বিরাট কিছু করে দিয়েছি, বিরাট কিছু উপকার হয়েছে, অনেক কিছু পেয়ে গেছো, মানে ধনপ্রাপ্তি হয়েছে, এরকম কোনো ব্যাপার আমি কিছু বলছি না। আমি শুধু এটুকু বলছি যে তোমার কোনো ক্ষতি হয়নি। তো এটাই আর কি, মানে এই সেশনটা চলে গেলে আর থাকবে না, মানে যারা পেইড স্টুডেন্ট থাকবে তাদের জন্য তো আলাদা আবার কমিউনিকেশন থাকবে, সেগুলো তো আলাদা কথা, সে কিন্তু যারা ধরো থাকলো না বা যারা ইয়ে থাকলো তাদের কাছে এই ব্যাপারটা পেন্ডিং থেকে গেল, এই আর কি। তো একটু দেখো যদি কালকে কোঅপারেট করা যায়, অন্তত 8:30টার পর, তাহলে বাকি কথাগুলো শেয়ার করে দেওয়া যাবে। একটু দেখো, তোমার দিক থেকে সবকিছু থাকলো। সেই আলটিমেট তোমরা পারমিশন দিলে, তোমরা পারমিট করলে তবেই আমি আর কি শেয়ার করবো, পারমিশন না দিলে শেয়ার করবো না, শুধু শুধু দরকার নেই। ঠিক আছে, চলো আমি এই পর্যন্ত রাখলাম। থ্যাংক ইউ সবাইকে, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ, গুড নাইট। আগামীকাল ঠিক রাত 8টায় দেখা হচ্ছে তোমার বায়োসায়েন্স ক্লাসে, মিস করো না কেউ লাইভ ক্লাস। থ্যাংক ইউ, গুড নাইট।